সে পালিয়ে গেছে। শেখ হাসিনা ফিরবে না, শেখ হাসিনার ডাইনেস্টি আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না। দ্যাট ইজ ওভার ফর এভার। আওয়ামী লীগের যারা আছেন এই বাস্তবতা বুঝেই যদি রাজনীতি করতে চান, হয়তো আপনাদের সামনে কখনো সুযোগ আসতে পারে। এবং আরও একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো এই যে আজকে ভারত যদি কাউকে দায়ী করতে পারে, এবং যদি আওয়ামী লীগ, এবং এখানে যদি কেউ আওয়ামী লীগের সেন্সেবল একজন মানুষ আপনারা এখানে থেকে থাকেন, প্লিজ কাম অ্যান্ড লেটস এগ্রি উইথ মি দ্যাট আজকের এই পরিণতির জন্য ভারতই সবচেয়ে বড় দায়ী। শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি, আওয়ামী লীগের এই পরিণতির জন্য। কারণ সম্পূর্ণ বাংলাদেশের মানুষ থেকে তাকে ডিটাচ করে, তাকে মানে আমরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে। আপনারা বলতেছেন 32 নম্বর থাকার দরকারটা কি? কোনো খেলা মাঠ লাগলে তো আরো ভালো। কুলাঙ্গারের জায়গা এখানে এই দেশে হবে না। আমি কোনো ভাঙ্গার মধ্যে নাই, উন্নয়নমূলক কিছু করি, মসজিদ বানাই, অন্য কিছু করি। 32 নম্বর নিয়ে পূজা করার কোনো অবকাশ নাই। ওখানে তো পূজা হয়েছে এতদিন, এই 16 বছর তো 32 নম্বর পূজা হয়েছে। কি করে নাই 32 নম্বর? 15 আগস্ট যখন যাওয়া হয়েছিল শেখ মুজিবকে আনতে বা ধরতে, যাই করা হোক, গুলি কে ছুটছিল আগে? 32 নম্বর ছিল অস্ত্রাগার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, সেখানে আজকের ভিডিওর নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই। একটা গ্রেট মোমেন্টের সামনে দাঁড়িয়ে আজকের এই লাইভ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাংলাদেশের মানুষের পক্ষে, প্রবাসীদের পক্ষে, আমি যে একজন প্রবাসী আমেরিকান বাংলাদেশিদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে আমি ধন্যবাদ দিই। তারা যে একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থা বা একটা বিচার আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে স্মরণ করতেছি সেই সব শহীদদের, যাদের আত্মার মাগফিরাত কামনা করি, সেই সব শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন লেডিস এন্ড জেন্টলম্যান, এবং সেই সব পঙ্গু যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আপনার বর্তমানে এই ভিকটিম যারা আছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে, এবং সকল শহীদের পরিবার, যে তাদের পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং মর্মিতা প্রকাশ করছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। আজকে আমার এখানে, আজকে আপনাদের এখানে অলরেডি রাত্রে হয়ে গেছে। এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এবং বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই গুণে ধরা সমাজ ব্যবস্থা এবং এই লুটপাটতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জয় হয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যারা আছেন, এই ভিকটিম যারা আছেন, এই শাসকদের, এই ব্রুটাল শাসকদের যারা আপনার এই ভিকটিম হয়েছেন, তাদের জন্য একটি জয়, একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেট তার মানবতা বিরোধী অপরাধ, শুধু হত্যাকাণ্ড নয়, মানবতা বিরোধী অপরাধের জন্য আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো এশিয়ার মধ্যে এই একজন প্রথম ব্যক্তি, যিনি এই ধরনের আপনার এই সাজা ভোগ করলেন। এবং এটা নিয়ে সারা বিশ্বের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি একটু আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গার প্রতিক্রিয়া, সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো। জয় হয়েছে বাংলাদেশের, জয় হয়েছে জুলাই, এই 36 জুলাই। আর আজকের এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী ডাইনেস্টির, শেখ হাসিনার ডাইনেস্টির চিরদিনের জন্য বিদায়ের প্রাক্কাল বা ক্ষণ সৃষ্টি হলো। দুঃখ লাগে তার জন্য, তার জন্য। সত্য কথা বলতে গেলে যে একসময় যে হতে পারতো বাংলাদেশের ফিমেল ভার্সন অফ মাহাতির মোহাম্মদ, সেই মহিলা আজকে আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত। এবং যতই প্রপাগান্ডা ছড়ানো হোক না কেন, বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশ্ব এটাকে মেনে নিয়েছে। শুধু মেনে নেয় নাই, এটার উদাহরণ দিয়ে জাতিসংঘ বলেছে সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকলো। এর চেয়ে বড় মারাত্মক কথা এখন পর্যন্ত এই ঘটনায় আরেকটিও নাই লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবী মানে ঐক্যবদ্ধ, শুধু ভারত ছাড়া। এই ভারতের কারণে আজকে শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি। আওয়ামী লীগের যারা যদি কেউ থেকে থাকেন আমার এই লাইভে, 96-এর শেখ হাসিনা কি এমন ছিল? তাহলে কেন শেখ হাসিনা এমন হলো? কেন তার এই করুণ পরিণতি হলো? আজকে আপনি বলেন। এবং আল্লাহর আপনার এই হুকুম দেখেন, মানুষকে মিথ্যা ফাঁসি দিয়ে যে উল্লাস প্রকাশ করত সেই মহিলা আজকে তারই গঠিত এবং প্রতিষ্ঠিত আদালতে সে একইভাবে বিচারের সম্মুখীন হয়েছে। আজকে নিয়তি নির্মম পরিহাস। এই জায়গায় আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম লেডিস এন্ড জেন্টলম্যান, ধন্যবাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে। 3 বারের প্রধানমন্ত্রী, তারা বলেন কোন ক্ষেত্রে আপনার 3 বারের প্রধানমন্ত্রী। এই ভদ্রমহিলার উপরে এই ধরনের একটিও অভিযোগ নাই যে তার নির্দেশে খুন হয়েছে এবং গুম হয়েছে। ওনাদের সরকারের সময়ে অপারেশন ক্লিন হার্ট নামে, কিন্তু সবচেয়ে বেশি যারা এখানে মৃত্যু মানে যাদেরকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্টে, সবাই চিহ্নিত অপরাধী ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি এটা বিএনপির
মানুষ ছিল ছাত্রদল যুবদলের, সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্ট। এটা বিএনপির নেতৃবৃন্দরা এখন পর্যন্ত আক্ষেপ করে বলেন, কারণ এটা ছিল একদম সিরিয়াস এবং নিরপেক্ষ একটা মানে মানে এই একটা ক্র্যাকডাউন অন ক্রিমিনালস অর মার্ডারার্স। সত্য কথা বলতে গেলে লেডিস এন্ড জেন্টলম্যান, এটা তার জন্য সে এখন উনি বসে বসে বাংলাদেশে তার বাড়িতে আছে। আর আজকে যে এটা নিয়ে তাকাব্বরি করতো, তার কি করুণ পরিণতি। এখানে বলে রাখি যে শেখ হাসিনার রাজনৈতিক মানে অনেক আগেই মৃত্যু ঘটেছে, যেদিন সে পালিয়ে গেছে। শেখ হাসিনা ফিরবে না, শেখ হাসিনার ডাইনেস্টি কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না। দ্যাট ইজ ওভার ফর এভার। আওয়ামী লীগের যারা আছেন এই বাস্তবতা বুঝেই যদি রাজনীতি করতে চান, হয়তো আপনাদের সামনে কখনো সুযোগ আসতে পারে। এবং আরো একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো এই যে আজকে ভারত যদি কাউকে দায়ী করতে পারে, এবং যদি আওয়ামী লীগ, এবং এখানে যদি কেউ আওয়ামী লীগের সেন্সেবল একজন মানুষ আপনারা এখানে থেকে থাকেন, প্লিজ কাম এন্ড লেটস এগ্রি উইথ মি দ্যাট আজকের এই পরিণতির জন্য ভারতই সবচেয়ে বড় দায়ী। শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি আওয়ামী লীগের এই পরিণতির জন্য, কারণ সম্পূর্ণ বাংলাদেশের মানুষ থেকে তাকে ডিটাচ করে, তাকে বিচ্ছিন্ন করে, একা করে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরই একটি রাজনৈতিক দল যারা 1971 সালে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই রাজনৈতিক দলটাকে ধ্বংস করে দিল। এবং এই যে বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছে, তাদের এই যে মেটিকুলাস এই যে প্ল্যানিং দ্বারা এক্সিকিউট করেছে করে আজকে এখানে এটার সবচেয়ে বড় ভিকটিম কে? আওয়ামী লীগ, শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনা বাবুল ভারতও, কারণ তাদের সরাসরি সার্টিফাইড কোনো এজেন্ট আর বাংলাদেশে থাকলো না, আর কখনোই থাকবে না। সো লেডিস এন্ড জেন্টলম্যান, this is a great victory for humanity, great victory for those victims and their families, ladies and gentlemen, above the win for humanity. And এখানে সবচেয়ে বড় যে জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে আপনার মানে জয়ী হয়েছে এবং মানবতা জয়ী হয়েছে। আমি জাতিসংঘের, আপনি দেখেন আজকে যারা এখানে দেখতেছেন, এই মুহূর্তে যারা আমার লাইভটা দেখতেছেন, সবার উদ্দেশ্যে বলা, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন, দেখুন আপনারা কোথায় আছেন। আমি বারবার বলছিলাম, এবং এই মহিলা যদি ভারত না গিয়ে অন্য কোনো দেশে যেতেন, তা হয়তো বা কোনো অনুকম্পা এবং কোনো ধরনের হয়তো বা কোনো ধরনের আপনার মার্সি বা অন্ততকে এই বিচারটা হয়তো বা আরো ডিলেইড হতো, আরো লেন্দি হতো, কিন্তু সেটা হয় নাই। কেন হয় না জানেন? শুধুমাত্র ভারতে বসে। এবং এই যে আমি শুনেছিলাম যে আপনার টিউলিপ না, নাম কি উনার মেয়ের, পুতুল, উনি বলছেন যে কাম ডাউন, স্টে কোয়াইট, লেটস হ্যাভ সাম স্ট্র্যাটেজি টু মুভ অন। উনি এটা শুনেন নাই, উনি তার অ্যাগ্রেসিভ এবং বললাম না একজন কি বলে এটাকে, উগ্র মানুষ, বিশেষ করে মহিলা, যেমন কোনো রাষ্ট্রের জন্য সম্পদ নয়, পরিবারের জন্য সম্পদ নয়, কোনো স্বামীর জন্য সম্পদ নয়। মহিলাদের চরিত্রে যদি উগ্রতা থাকে, আপনি মনে করবেন এটা যদি এবং যদি এই মহিলা দ্বারা পরিবার কখনো মানে আপনার নিয়ন্ত্রিত হয় বা ডাইরেক্টিভ হয়, এখানে আর শান্তি সমৃদ্ধি অলমোস্ট ইম্পসিবল। এবং শেখ হাসিনা এতটাই উগ্র এবং ভিনডিকটিভ যে সে নিজেও ধ্বংস করেছেন। এবং আপনারা কাউকে যদি দায়ী করতে চান আওয়ামী লীগের, শেখ হাসিনাকে দায়ী করবেন, নাম্বার 1 ভারতকে দায়ী করবেন, কারণ এই দুটো মানুষের কারণেই আজকে একদম ধ্বংস হয়ে গেল। 96-এর আওয়ামী লীগ বিএনপির প্রথম এই যে আপনার এই যে 91 সালের যে সরকার ছিল, অনেক ক্ষেত্রে বিএনপির 91 সালের সরকারের চেয়েও সফল মনে করেন অনেকে 96-এর আওয়ামী লীগকে। সেই আওয়ামী লীগ থেকে গিয়ে একটি দুর্বৃত্ত, মহাখুনি এবং লুটপাটের আওয়ামী লীগে পরিণত হয়েছে আমাদের চোখের সামনে। আমরা ইনডাইরেক্টলি তার ভিকটিম। বললাম না, ব্যাংকিং সেক্টরের দুর্নীতি এবং অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, প্রতিটা ক্ষেত্রে আজকে একটানা 17 বছর ক্ষমতা থাকার পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেননি এই মহিলা। এরা কখনোই আর রাষ্ট্র ক্ষমতায় মানে স্বপ্ন তো দেখা দূরের কথা, রাষ্ট্র ক্ষমতা নয়, রাজনীতি করো তাদের কাছে দুঃস্বপ্ন হওয়া উচিত বলে আমি মনে করি। বাই দ্য বলে রাখি, ইন দ্য মিন টাইম প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল গাইজ, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, বিকজ উই নিড ইউর সাপোর্ট। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এটা শুনে যারা ভিকটিম এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষ যারা এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আপনারা উল্লসিত হবেন, তোরা সব জয়ধ্বনি কর। এই বাংলাতে আমি বলতে চাই, আজকে পড়ে শোনাই আপনাদেরকে কি বলেছে। সিগনিফিক্যান্ট, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। আমি একটু আগে পোস্ট করেছি আমার পেজে, যেটা এখন সার্ভাইভালের মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের অ্যাটাকের মানে আক্রমণ, মানে সাইবার অ্যাটাক অন মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইয়াহু নিউজ দেখেন, ইয়াহু নিউজ, আমি ইয়াহু নিউজ থেকে পড়ে শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। আওয়ামী লীগের যারা আছেন, কোথায় আপনারা বসবাস করেন, কোথায় আছেন আপনারা, আমরা বলি না, বারবার বলছি, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে ইটস ওভার ফর শেখ হাসিনা। কারণ পৃথিবীতে আজকে যুক্তরাষ্ট্র বা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, পৃথিবীর কোনো দেশ কোনো স্টেটমেন্ট দিয়েছে? গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি যারা স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনার বিচার নিয়ে, এটা বিচারের বিপক্ষে। ওয়ান সিঙ্গেল, আপনি কনফার্ম হতে পারেন এখান থেকে। আমি এটা বারবার বলছি আপনাদেরকে, আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ নিয়ে এবং তাদের পজিশন নিয়ে অ্যাসেস করে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করি সবসময়। আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, নট এ সিঙ্গেল কান্ট্রি আপনি দেখাতে পারবেন না যারা শেখ হাসিনার এই রায় নিয়ে মানে অসন্তুষ্টি প্রকাশ করে এবং তারা মনে করে এটা অন্যায় হয়েছে, বরং তারা বলছে দিস ইজ দ্য নিউ বিগিনিং ফর বাংলাদেশ, দিস ইজ আনবিলিভেবল, ইটস আ উইন ফর বাংলাদেশ। Ladies and gentlemen, it's a big win for Bangladesh এবং আপনাদের জন্য। এবং এখান থেকে আওয়ামী লীগ এবং ভারতের যারা আছেন বুঝে নেবেন, it's over, it's gone, it's out of control, it's faded away,
all hopes to return to Bangladeshi politics, particularly for Sheikh Hasina, faded away. There is no hope for Sheikh Hasina anymore, or Awami League, ladies and gentlemen, in regards to Bangladeshi politics, right? আমি আপনাদেরকে আবার পড়ে শোনাই, এটা শুনে এটা দেখাবেন সবাইকে কি লিখতে হবে। ধরেন বাংলাদেশি পত্রিকা, আমি একটু আগে আরটিভির এটা শেয়ার করে আসছি, আরটিভিতে সুন্দর একটা রিপোর্ট করেছেন তারা, শুনুন আমি আপনাদেরকে বলি, এখান থেকে দেখেই তারা এটা করেছেন। The Office of the UN High Commission for Human Rights and said the verdict in ousted Bangladeshi Prime Minister Sheikh Hasina. আমি হেডলাইনটা পড়ে শোনাই। The interesting is headline, not the details. কি বলছে এই দেখেন, UN says Hasina verdict important moment for victim but process death penalty sentence, opposes death penalty sentence. এই দেখেন আওয়ামী লীগের যারা আছেন দেখে যান, এখন বলবেন যে অপোজেস মিন্স তারা ডেথ পেনাল্টি কোন পৃথিবীর কোথাও তারা সমর্থন করে না, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল, এটা আপনারা জানেন, এটা স্বাভাবিক। কিন্তু তারা বলছে ইটস অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস আ উইন ফর বাংলাদেশ অ্যান্ড হিউম্যানিটি। আপনি কল্পনা করতে পারেন এই কথাটা সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে, CNN যে রিপোর্ট করেছে শুনলে আশ্চর্য হবেন। ডেইলি টেলিগ্রাফ কি বলেছে, সেখানে টিউলিপ সিদ্দিকি ওনার যে ভাগ্নি তার নাম নিয়েছে, দ্য আন্ট অফ টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনা আপনার সেন্টেন্স টু ডেথ for crimes against humanity during the uprising in Bangladesh in 2024, ladies and gentlemen. So প্রত্যেকটা জায়গায় আমি আগামীকালকে দেখবেন, আমি সারা পৃথিবীর যত হেডলাইন হয়েছে, আমি ইউগান্ডা মানে টাইমস আমি একটু আগে দেখে আসছি, সেখানে হাসিনার মানে খবর ইটস আনবিলিভেবল। এবং একটু আগে বিখ্যাত টিকটকার, উনিও একটু আগে একটা টিকটক বানিয়েছেন, আমেরিকান টিকটকার, উনি দেখলাম যেভাবে বলতেছেন, এবং একজন মানুষ এখানে বলে নাই, লেডিস এন্ড জেন্টলম্যান, একজন মানুষ বলে নাই যে এটা শেখ হাসিনার বিপক্ষে অন্যায় হয়েছে। কেন এটা বলতে পারে না জানেন? এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় ক্রেডিট নিতে পারেন এখানে এই মুহূর্তে। সেটা কি, জাতিসংঘকে বাংলাদেশে নিয়ে এসে যে তদন্ত উনি করিয়েছেন, দেয়ার ওয়াজ দ্য বিগ ব্ল। অর্থাৎ এই তদন্তটাই হলো শেখ হাসিনার একদম খবর রচনা করে দিয়েছিল, লেডিস এন্ড জেন্টলম্যান, সেই সময়। সুতরাং আমি যখনই জানতাম যে এটা শুধুমাত্র জাতিসংঘ মহাসচিবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাইরেক্ট কমিউনিকেশন এবং যোগাযোগ যেটা আছে, তার কারণে উনাকে ইনস্টিগেট করে উনারা এটা মানে করিয়েছেন। নাহলে তারা এত সহজে, এত সকালে, এত তাড়াতাড়ি এই কাজটা তারা করতো না। হয়তো তারা করতেন কোন সময়, বাট অনেক সময় নিতেন তারা। এবং জাতিসংঘের সামনে প্রতিটা মুহূর্তে মহিলা জাতিসংঘ, আমেরিকা, স্টেট ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করতো, মনে নাই? এখন বলছেন কি, গতকালকে দেখলাম না, আমার এই মানে পতনে পশ্চিমা বিশ্বের কোনো রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? আবার বলছি গাইজ, মেক শিওর আপনারা চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন, কারণ আমাদের এই সাপোর্টটা দরকার। আচ্ছা, সো আপনারা এখন বুঝেন যে আমেরিকান নিউজ, ইয়াহু নিউজ এবং জাতিসংঘ আমি জীবনে দেখি নাই। আমি বিশ্বাস করেন, আমি এতদিন ধরে মানে আমার মানে এই বয়সে যতদিন থেকে আমি ইন্টারন্যাশনাল, আমি বেশি ঘাটাঘাটি করি ইন্টারন্যাশনাল মানে পলিটিক্স নিয়ে, অ্যাফেয়ার্স নিয়ে, বিশ্বাস করেন আমি এমনভাবে পৃথিবীতে আমাকে একটা জিনিস দেখাতে পারবেন না আপনি। দেখান আমাকে রিসেন্টলি শুধুমাত্র ওই যে ইউগোস্লাভিয়ার যে বুচার ছিল, যে বুচার অফ ইউগোস্লাভিয়া গণহত্যার জন্য যে আপনার যে কসোভোতে, তারপরে জাতিসংঘ এমন সুন্দর স্টেটমেন্ট আর কখনো দেয় নাই, মানে কোনো ব্যক্তি, কোনো হেড অফ স্টেটের মৃত্যুদণ্ড বা তার রায়ের বিচারের প্রক্রিয়াতে নিয়ে। এবং আবার বলছি, সবসময় তারা মানে মৃত্যুদণ্ডের অপোজ করে থাকে। দ্যাটস নট এনিথিং লাইক অসন্তুষ্টি বা এই ধরনের মানে ডিসস্যাটিসফ্যাকশন। ইট ইজ বলছে দ্য ইম্পর্টেন্ট মোমেন্ট ফর ভিকটিমস। ক্যান ইউ বিলিভ ইট? কোথায় আপনারা আজকে? মানে আওয়ামী লীগের এরা কোথায় আপনাদের হোপ? বসে বসে মানুষকে মানে কেউ কথা বললে তার বিরুদ্ধে যান। যদি শেখ হাসিনা দেখেন, সে এই যে বললাম না, সে বুলের রাজনীতিতে ড্রাউন্ড, প্রতি মুহূর্তে ভারতে গিয়ে দেশকে উস্কিয়ে দিয়েছে। ঠান্ডা মাথায় নিঃশব্দে পড়ে থাকতো উনি, অন্যান্য মানুষ কথা বলতো, তাহলে হয়তো বা মানুষের এত প্রতিক্রিয়া হতো না। আর ভারতে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, 95% মানে বাংলাদেশের দ্য পিপল অফ বাংলাদেশ, তারা ভারতের হস্তক্ষেপটাকে বাংলাদেশের জন্য অস্তিত্বের সংকট বলে মনে করে। এবং এটার ভিতরে অনেক লিবারেল আওয়ামী লীগের মানুষ পর্যন্ত আছে। সেই জায়গায় আপনি ভারতে বসে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, আপনি কিভাবে সার পাবেন এই জায়গা থেকে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি আপনাকে আগামীকালকে আমি যে ভিডিওটা করবো, মানে লাইভটা করবো, সেখানে সারা পৃথিবীর নিউজ পেপারগুলোর হেডলাইন, কেন আমি এটা আপনাদেরকে দেখাতে চাই, এজন্য এখান থেকে আপনি বুঝবেন শেখ হাসিনার পজিশন। ইজ there is any chance of her returning to Bangladeshi politics? এটা থেকে আপনি একটা, you can conclude or draw a conclusion in her in regards to her return to Bangladeshi politics, ladies and gentlemen, because কারণ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং EU, do you guys have any information from the coming out from the European Union? Because আমি এটা সার্চ করার সময় পাই নাই, দৌড়িতে আসছি লাইভে এখন, এই জন্য আমি মানে আপনার এই সময়টা পাই নাই। আমি এটা বসে বসে সম্পূর্ণ আমি দেখবো যে মানে বিশেষ করে এবং সিগনিফিকেন্ট, আপনারা আমাকে বলেন ভারতের বাহিরে একটা সংবাদপত্র দেখাতে পারেন শেখ হাসিনার, ইভেন রাশিয়া আরটি কি বলেছে, এটাও আমি একটু আগে দেখেছি, যাই মিসড আউট, আমি আপনাদেরকে দেখাতে চাই। এবং এখানে দেখেন তারা কি করেছে, এই যে এখানে তারা কি সুন্দর, তারা আপনার একটা ক্লিপ তারা ইউজ করেছে ইয়াহু নিউজ, আমি আপনাদেরকে শোনাই।
we have decided to inflict her with only one sentence, that is sentence of death. That's it. That's it. It's over. It's over. Sheikh Hasina and the former Home Minister on charges of এবং মামুন সাহেবকে নিয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, মামুন, পুলিশের আইজিপি মামুন, শুনেন, ওনার পরিবারটাকে আমি চিনি তো ভালো করে, রাইট? আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই অফিসারটা এই ধরনের খুনি হওয়ার কথা না, কিন্তু মানে সঙ্গদোষে লোহার জলে বাসে একটা শব্দ আছে না, এই কারণে তার এই পরিণতি আজকে। আপনি কল্পনা করেন, এবং রাত সাক্ষী হয়েছে এখানে। আপনারা যারা অপোজ করতেছেন, ইউ হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট, বাট একটা যে মনে রাখবেন, এই ধরনের বিচারিক প্রক্রিয়ায় সাধারণত উইটনেস যারা আছে এবং যারা তদন্তকে, এবং এই যে এত তাড়াতাড়ি এটা শেষ হলো, এটা মামুনের মানে আইজিপি মামুন যে তার সহযোগিতার কারণে আপনার এই মানে তারা এখানে তারা এটা কন্ট্রোল করতে আপনার মানে সহযোগিতা করেছে। এই জন্য এটা সারা পৃথিবীতে এগুলো হয়। এখানে গিলটি ভার্ডিক্ট যেগুলো হয়, আমরা বলি গিলটি প্লি, সেখানে তারা কি প্লাস মাইনাস করেন, আচ্ছা আমরা এটা দিব, আপনি যদি এটা বলেন, এটা স্বীকার করেন, তাহলে আমরা এটা মাইনাস করবো, এটা ছাড় জানবো না, এটা আপনাকে মিস দেবো। এটা সারা পৃথিবীতে হয়। এটা আমেরিকান জুডিশিয়ারি যদি আপনি ফলো করেন, সারা পৃথিবীতে আপনি দেখবেন। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন আমেরিকাতে বা ব্রিটেনে দেখেন, আপনাকে পুলিশ পুল ওভার করেছে। ফর এক্সাম্পল, পুল ওভার করলো কি, বিকজ ইউ আর স্পিডিং, তারপরে কি 3-4টা টিকিট দিয়ে দিল, বললো কি, ও তোমার এটা ঠিক নাই, এটা ঠিক নাই, পুলিশের তর্ক করবেন, সে যতটা আছে সবটা দিয়ে দিল আপনাকে টিকিট। ফর এক্সাম্পল, তখন যখন আপনি কোর্টে যান, সাধারণত কোর্টে গেলে আপনি যদি বলেন যে আমি এটা করি নাই, তখন তারা কি করে, একটা প্লাস মাইনাস করে বলে, আচ্ছা ঠিক আছে এইটা আমরা রাখবো, বাকি 3টা আমরা ডিসমিস করে দিব, আমি তুমি যদি এটা স্বীকার করো, মানে মেনে নাও, মানে এটা এই গিলটি প্লির ভিতরে বন্ধ দিয়ে আসো, তো বলে ঠিক আছে আমার এটা দিয়ে দেন, আর এটা আমি মানে আমাকে মাফ করে দেন, তো তারা দিয়ে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স অলমোস্ট এভরি ডে। সো এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে যারা আওয়ামী লীগের আছেন এবং বাংলাদেশে এখনো মনে করে এবং বাংলাদেশের বিশ্বাস করে, বাংলাদেশের মা বাবা যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য। তার পরিবারটা ধ্বংস হয়েছে 1975 সালে একদম নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। আজকে তার এমন পরিণতি। শেখ হাসিনা কেন আপনার হলো, এবং আপনার বোন যে রেহানা এবং পুতুল, আপনাদেরকে বলতে চাই, আপনার একটি বার হলো ভাববেন আপনাদের নিয়তির কেন এমন গজব আপনাদের উপরে মানে চলে আসলো। এটা কি মানুষের দোষ? একটি বার হলো বসে চিন্তা করেন কেন এগুলো আসলো। যতক্ষণ পর্যন্ত ব্লেম গেম মানুষকে দুশ্মেন, ততদিন পর্যন্ত আপনাদের অস্তিত্বের বিন্দু মাত্র বাংলাদেশের রাজনীতিতে দূরে থাক, পৃথিবীতে থাকবে কিনা সেই সন্দেহটা আমি পোষণ করে গেলাম। মানে আমি এই মুহূর্তে ভাই, রায় কি কার্যকর হবে? অফকোর্স কার্যকর হবে। কেন কার্যকর হবে না? পরবর্তী সরকার যারাই আসে তারা এটা কার্যকর করবে এবং করতে তারা বাধ্য। এটা নিয়ে গড়িমসি করলে বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না, মনে রাখবেন। এবং এই যে এখানে সবচেয়ে বড় জিনিস হলো এটার মধ্যে, এবং এটার কি রাজনৈতিক কোনো সিগনিফিকেন্স আছে, প্রতিক্রিয়া আছে? অফকোর্স আছে। এটা তাদের মানসিক লেভেলটা 80% উইল বি ডেমোলিশড এবং ড্যামেজড অটোমেটিকলি। যারা জ্ঞানী আছেন, লেখাপড়া করা আওয়ামী লীগের মানুষ বা কর্তা ব্যক্তি আছেন, তারা জানেন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস জাজমেন্ট অর ভার্ডিক্ট। বাট যারা ওই যে দ্বিতীয় শ্রেণী পাস সাপোর্টার্স যারা আছেন, তারা মনে করেন নেত্রীকে নিয়ে 28 সালে নয়, আগামী বছরই পালিয়ে যাওয়া কোনো স্বৈরশাসক কখনোই ফিরতে পারে নাই। আর ডেথ সেন্টেন্স, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত হয়ে আপনি আবার ফিরবেন? এটা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে? যদি তাই ঘটতো, তাহলে শেখ হাসিনার এমন পরিণতি কখনোই হতো না, যদি তার এই সম্ভাবনা থাকতো। আমি আপনাদেরকে বলি একটা জিনিস, যে সে বলে কি আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আবার এদের বিচার করার জন্য। নাও, আমি আবার অল অফ করে বলতে পারি, আপনাকে উনি বাঁচিয়ে রাখেন নাই এটা বিচার করার জন্য, আপনাকে বাঁচিয়ে রেখেছেন আপনার এই করুণ পরিণতি, পাপের প্রায়শ্চিত্ত, এবং আপনি যে কতটা মানে হেদায়েত মুক্ত হয়েছেন, মানে আল্লাহ হেদায়েত নিষিদ্ধ করেছেন আপনার জন্য, তার পরিণতি বুক এবং তা দেখার জন্য বসে বসে সেজন্যই আপনাকে এটা দিয়েছেন। এখন এর ভিতরে আপনার মানে জেলে আছে, আচ্ছা 3 জন, এর মধ্যে জেলে আছে কাকে? জেলে একজন আছে না, আমাকে একটু বলবেন কিনা? No comment from the UN till now. Thank you so much for correcting Rakin. So এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসে নাই, প্রতিক্রিয়া আসবে না। আমেরিকাতে থেকে বিলকুল আসবে না। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ প্রতিক্রিয়া দেখিয়েছে, বলছে we are satisfied with this verdict and it's a big win and it is a win for a big moment, important moments for the people and for the humanity. So আপনি কি মনে করেন, and the victims? আর এই জায়গাতে আর কি প্রতিক্রিয়া দেখানোর কোন সুযোগ আছে আপনার? নাই। যারা রাজনীতি বুঝেন, who understands politics, তারা জানেন this is over, game changing। এবং এই যে আগুন দেওয়া, এইগুলা করে আবার গতকালকে তারা 32 নম্বরে আবার আঘাত করতে গেছে। এই মহিলা কোনো স্ট্র্যাটেজি জানে না। এবং আমি আজকে গর্ব করে বলতে পারি, I can take for myself is that আমি বলছিলাম যে এই মহিলার রাজনীতি একটা বস্তির লেভেলের মানুষের রাজনৈতিক জ্ঞানের চেয়েও কম। এটা আমি 5 বছর আগে বলেছিলাম এবং সেটা প্রমাণ হচ্ছে। প্রতি পদে সে ভুল করেছে, প্রতি পদে সে মনে করেছে তার, আমি বিশ্বাস করি তার চরিত্রের ভিতরে মহিলার গুন্ডামি যদি দেখেন, এই গুন্ডামিটা তাকে ধ্বংস করে দিয়েছে এবং এটা আর কখনোই ফিরবে না। সুতরাং আজকে যারা আওয়ামী লীগ করেন এবং বাংলাদেশের মানুষ যারা আছেন, এটা মনে ইট ইজ ওভার, এখান থেকে আর কোনোদিন ফিরবে না। ইট ইজ নট পসিবল। বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই আর ক্ষমতায় আসতে পারবে না, রাজনীতি করার সুযোগ পাবে কিনা আমি জানি না। এবং একটা জিনিস মনে রাখবেন, এই যে আজকে এই যে আপনার বক্তব্যটা এই যে দিল, আপনার কি বলে, এই ইউনাইটেড নেশনস, দিস ইজ এ কিলার, ইটস এ শকার, ইটস লাইক এ কিলার স্টেটমেন্ট। এটার পরে
আর কিছুই থাকে না। এবং বিবিসি, টেলিগ্রাফ, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, সিএনএন, MSNBC, স্কাই নিউজ, এবং আপনি যদি দেখেন তারপরে এই আরেকটা কি আল জাজিরা, সব একটা সারা পৃথিবীর বিখ্যাত সাউথ চায়না মর্নিং পোস্ট, তারও একইভাবে তারা রিপোর্ট করেছে। এবং রিপোর্টের শব্দচয়ন দেখলে আপনি বুঝতে পারবেন মানুষ এটাকে কিভাবে মানে আপনার গ্রহণ করেছে। এক্সেপ্ট ইন্ডিয়ান মিডিয়া নিয়ে আমরা ভাবি না কখনো, আমরা মনে করি ইন্ডিয়ান মিডিয়া বরং যদি ভালো কিছু লিখতো তা আমরা বিশ্বাস করতাম না, কারণ আমরা মনে করতাম ভিতরে অন্য কিছু রেখে তারা এটা লিখছে। লেডিস এন্ড জেন্টলম্যান, তো যেহেতু আচ্ছা আর কি বলছেন আপনি? ওকে, ইয়া অফকোর্স দ্যাটস হোয়াট ইট ইজ। এই শব্দটা এটা আমার বানানো নয়, আপনি এখান থেকে দেখতে পারবেন জাতিসংঘ তাদের তদন্তের উপরে দাঁড়িয়ে আছে এবং তারা সেটাকে সঠিক মনে করেছে। দিস ইজ ওভার, I have never seen anything like that. অর্থাৎ যুগোস্লাভিয়ার সেই বুচার মানে মিলোসেভিচের পরে শেখ হাসিনার মানে কে নিয়ে এমন রিপোর্ট জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকে আসলো এবং এর বাহিরে আর কোনোদিন নেই। সো এখন যারা আছেন আওয়ামী লীগের গড়ে উঠে যান, আর আপনারা যারা মা বাবা আছেন বাংলাদেশের, একটাই অনুরোধ আপনাদেরকে, সন্তানদেরকে মাঠে নামাবেন না। যদি মনে হয় যে এটা করে টাকা কিছু ইনকাম করবেন, কিন্তু এই রিস্কটা নেবেন, কারণ পুলিশ এখানে দুটো ফোর্স সবচেয়ে বড় অ্যাক্টিভ বাংলাদেশের। নাম্বার 1 ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, এবং সেকেন্ড থিং পিপল। এই যে মানুষ যে দরে আপনাদেরকে আনছে, কয়েকদিন দেখলাম দরে মানুষ নিয়ে আসছে যারা এই কাজগুলো করে, এখন মানুষ আর মেনে নেবে না। যে সম্ভাবনা মনে করেছিলেন সেটা 1%ও আসিল, সেটাও আজকে ইভেট হয়ে গেল এবং চিরদিনের জন্য মুছে গেল। এবং যারা লকডাউনের এবং শাটডাউনের ডাক দিচ্ছেন, এরা সবাই আলিশান ভাবে লুটপাটের টাকা নিয়ে তারা বসে আছেন। সো আজকে আবার বলি আমি, এটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। আমি আপনাদেরকে আজকের এই লাইভে গুরুত্বপূর্ণ আরো একটি শব্দ বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা রাজনৈতিক দুর্বৃত্তদের এবং সারা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এটা মনে করবেন। আমি আবার বলছি, বিএনপি চাইলেও হাসিনা বা আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত হতে পারবে না, কারণ এটা ক্যারেক্টারিস্টিক্স নাই এটার মতো। সুতরাং টুকটাক হতে পারে, কিন্তু এটা একটা রেড সিগন্যাল ফর ফিউচার গভর্নমেন্ট যারা আসবেন ফেসিস্ট হয়ে উঠতে, মানবাধিকার লঙ্ঘন করতে, লুটপাটকারী হতে। এখন আমি বাংলাদেশের মানুষ যারা আছেন, এখানে যারা 1400-1500 মানুষ আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আসুন দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা মুভমেন্ট তৈরি করি, যেটা হবে আমলাদের বিরুদ্ধে। যে এখন আরো একটা প্রবাসী যারা আছেন এখানে বলে রাখি, যদি আপনারা কেউ পাসপোর্ট বানাতে গিয়ে বিদেশে কোনো হাইকমিশন বা কোনো ধরনের এম্বাসিতে গিয়ে সেবা নিতে গিয়ে আপনাকে টাকা দাবি করা হয়, প্রমাণ সহকারে অফিসারের নাম দিবেন, আমি এটা প্রতিকার আপনাকে এনে দিব। না দিতে পারি, আপনার কাছে আমি ক্ষমা চাইবো আমাকে। তবে মনে রাখবেন, এখন আপনি রোহিঙ্গা, কিন্তু আপনি গিয়ে বাংলাদেশের এমবাসি বা হাই কমিশনে গিয়ে দাবি করলেন বাংলাদেশের কনসুলার সেবা, ইটস নট গোয়িং টু হ্যাপেন। মনে রাখবেন, যদি সঠিক থাকেন আপনি, কারণ শুরু হোক প্রবাসীদের জন্য বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আমাকে জানাবেন, আমি প্রতিবাদ করবো, করেছি, এগুলো নিয়ে কথা বলেছি অনেকগুলা। আমি আপনাদেরকে আজকে বলতেছি আবারও নতুন করে, এই ধরনের অনাচার অবিচারের বিরুদ্ধে মুভমেন্ট এবং ঐক্যবদ্ধ হন সবাই। নতুন বাংলাদেশ করতে তার কোনো বিকল্প নেই, কেননা আপনার রাজনীতিবিদ এবং আপনার রাজনৈতিক ব্যবস্থা এবং প্রশাসন যেহেতু আপনাকে সাপোর্ট দিচ্ছে না, বরং তারা আপনার অধিকার কেড়ে নেওয়ার মতো মানে এই কাজে প্রতি মুহূর্তে তারা ব্যস্ত। লেডিস এন্ড জেন্টলম্যান, আই হ্যাভ টু গো নাও। যদি সময় পাই আরো একবার আসার চেষ্টা করবো, কারণ এটা দিস ইজ এ historical moment for Bangladesh, and Bangladesh is not only for Bangladesh or Bangladeshis but also people around the world. Ladies and gentlemen, this is a verdict against brutality, verdict against fascists, verdict against authoritarian, verdict against looters and those who took oath to protect and serve you and did completely opposite, ladies and gentlemen. So this is a big win, and it's a win for people of Bangladesh, and once again win for victims of July 36 July, ladies and gentlemen. So have a blessed day. I will try to come back again and talk about that, and tomorrow definitely সারা পৃথিবীর নিউজ পেপারগুলোর হেডলাইন কি ছিল আপনার মানে তার এগুলো নিয়ে আমি আপনাকে দেখাবো। তবে সবচেয়ে এই মুহূর্তে এখন পর্যন্ত যারা লাইনে আছেন, আপনারা জানেন জাতিসংঘ, আবার বলি জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এই রায় সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বলছে বাংলাদেশের মানুষের জয় হয়েছে এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য একটি সিগন্যাল হয়ে থাকলো। হ্যাভ এ ব্লেসড লেডিস এন্ড জেন্টলম্যান এন্ড গুড ইভিনিং, সি ইউ নেক্সট টাইম। প্রিয় দর্শক, আজকে বহু কাঙ্ক্ষিত শেখ হাসিনার যে রায় এবং শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক ডিআইজি 3 জনের রায় হয়েছে এবং শেখ হাসিনার রায় আপনারা সবাই জানেন ইতিমধ্যে, এবং সেটা নিয়ে 32 নম্বরে আমরা দেখলাম যে রণক্ষেত্রে পরিণত হলো এবং সেখানে পুলিশের সাথে সাধারণ জনতা বা শিক্ষার্থীর এবং সেখানে সেনাবাহিনীও ছিল, মুখোমুখি অবস্থানে ছিল এবং সেখানে বলা হচ্ছে যে এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু শেখ হাসিনার মামলার রায়ের সাথে 32 নম্বরে কেন এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটলো সেটা নিয়েও একটা প্রশ্ন। এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতির মাধ্যমে ভারতকে ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, এবং যেটা আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে এটা প্রহসনমূলক বিচার হয়েছে, রায় হয়েছে এবং এই রায়কে তারা মানে না এবং
এটা হচ্ছে যে এক ধরনের প্রহসন এবং প্রতিশোধমূলক রায় বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি এসব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে 5 জন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক, সম্মেলন প্রস্তুতি কমিটি, জাতীয় পার্টি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমাদের সাথে উপস্থিত আছেন প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে উপস্থিত আছেন হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন মনির ইসলাম রবি, বিএনপি নেতা। জি হাসিনুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনির ইসলাম রবি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কর্নেল ফেরদৌস আজিজ রয়েছেন আমাদের সাথে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি অধ্যাপক ইকবাল হোসেন রাজু, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনার থেকে আসলে শুনতে চাই যে এই রায়টাকে আপনি কিভাবে দেখছেন এবং এই রায়কে কেন্দ্র করে যে ঢাকা শহরে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গেল সেটাকেও বা আপনি কিভাবে নিচ্ছেন বলে মনে করেন? আসসালামু আলাইকুম। সম্মানিত প্রস্তাবিকা হাসিনা আক্তার, আমার বোন, প্রিয় বোন, উপস্থিত মনির ইসলাম রবি ভাই, বীর প্রতীক হাসিনুর রহমান সাহেব, উপস্থিত কর্নেল আজিজ সাহেব এবং প্রিন্সিপাল মোশাররফ সাহেব। রায় হবারই কথা ছিল এবং জনগণের মুখে মুখে কথা ছিল। আজকে যে রায়টা, সেটা জনগণ আগেই ভেবে নিয়েছিল যে এমন একটা রায় বের হবে। আর বিশেষ করে রায়টা বের হবে, রায় বের হওয়ার জন্য দায়িত্ব তো যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাদের তো কিছু দায়িত্ব আছেই। এবং জুলাই বিপ্লব কোটা থেকে শুরু করে যে বিপ্লবটা হলো, এটা কোটাতে সীমাবদ্ধতার কথা ছিল। কোটার পরেই তো এটা ব্যাপক দাবানল লাভ করলো এবং সারা ঢাকা শহর টি-সিটি শুরু হয়েছিল, সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশেই এটা দাবানলের মতন প্রসার লাভ করেছিল। এবং প্রসার লাভ করার জন্য দায়ী কিন্তু বিশেষ করে যে আজকে আইজি সাহেব ছিলেন, সেও 5 বছর হলো কেন, তার তো ওই একই রকম দায় হওয়া উচিত ছিল। কার্যকর তো সেই করেছে, নির্দেশনার উপর তো এসেছে, কার্য সাধন করেছে কি তার নেতৃত্বে, তার অর্ডারে। সুতরাং তার রায়টাও সঠিক হয়নি। সুতরাং আজকে যে বিষয়টা হচ্ছে যে এরকমটা হয়, দেশবাসীর প্রত্যাশা ছিল এবং রায় সঠিক, এবং রায় কতটুকু সঠিক হয়েছে সেটা আওয়ামী লীগ ভাষায় মূল্যায়ন করবে। আমার কথা হচ্ছে যে এরকম একটা প্রত্যাশা দেশবাসী ছিল এবং সেই রায়টা কতটুকু গ্রহণযোগ্য হবে না, এটা কার্যকর হবে কি হবে না, এটা পরবর্তী দেখার বিষয় রয়েছে। আর বিশেষ করে রাজনীতিতে অতীত যে প্রমাণ রয়ে গেছে, রায় অনেক হয়, রায় আর বাস্তবায়ন হয় না। আবার যখন কখনো যদি দল বা তার অনুসারীরা যায়, তখন তার সেই মুক্তি পায়, কিন্তু একই সময় অন্য যারা বিপদগ্রস্ত হয়ে থাকে তাদেরকে মুক্ত করা হয় না। আর বিশেষ করে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে যারা ছিলেন এবং রাজনৈতিক শরিকরা যারা ছিলেন, তারা কিন্তু ওই শাসন আমলে কেউ হ্যাপি ছিলেন না। উনি সবাইকেই ব্যবহার করেছেন, আওয়ামী লীগ সবাই কাজে লাগিয়েছে। আজকে যেহেতু দীর্ঘদিন বলা হয় আওয়ামী লীগের 14 দল, বাকি 14 দল কোথায়? বাকি 14 দল কোথায়? মাঝে মধ্যে জেএম কাদের সাহেব কিছু হক কথা বলার চেষ্টা, কিন্তু বাকিরা কোথায়? বাকিরা তো সে নেই। সুতরাং আজকে যে বিষয়টা, এই বিষয়ে এর বেশি বলার কিছু নেই বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি হাসিনুর রহমান, আমরা দেখতে পেয়েছি 32 নম্বরের সামনে সেনাবাহিনী ছিল, কিন্তু সেনাবাহিনীর সাথে মারামারি বা সেনাবাহিনীকে আঘাত করা, আবার পুলিশে আবার জনতার উপর আঘাত করা, এই জনতা আসলে কারা ছিল, কেন ছিল 32 নম্বর? 32 নম্বর তো ভাঙা হয়েছে একবার। ভাঙ্গা আপা বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। যারা এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে আমার অভিনন্দন। আজকে আমাদের বিজয় দিবস, এটা খুবই প্রশান্তির একটা জায়গা। মানে আমরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে। আপনারা বলতেছেন 32 নম্বর থাকার দরকারটা কি? কোনো খেলা মাঠ রাখলে আরো ভালো। কুলাঙ্গারের জায়গা এখানে হয়, দেশে হবে না। আমি কোনো ভাঙ্গার মধ্যে নাই, উন্নয়নমূলক কিছু করি, মসজিদ বানাই, অন্য কিছু করি। 32 নম্বর নিয়ে পূজা করার কোনো অবকাশ নাই। পূজা হয়েছে এতদিন, এই 16 বছর তো 32 নম্বর পূজা হয়েছে। কি কারণে 32 নম্বর?
15 আগস্ট যখন যাওয়া হয়েছিল শেখ মুজিবুরকে আনতে বা ধরতে যাই করা হোক, গুলি কে ছুটছিল আগে? 32 নম্বর ছিল অস্ত্রাগার, এলএমডি ছিল, এসএমডি ছিল, ওখান থেকে গুলি করা হয়েছিল। এটাকে তো মানা কোনো কারণ নাই। এখন কথা আসবে স্বাধীনতা কোনো অবদান কতটুকু? উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন না 71 সালের আগে উনি বলেছিলেন আমি স্বাধীনতা চাই? তাও তো বলেন নাই, কাউকে ঘোষণা দিতেও বলেন নাই। সুতরাং এই ভুয়া ইতিহাস নিয়ে আমরা আগাতে চাই না। তারপরও সব ঠিক ছিল। দেখেন এই আগুন লাগালো, লকডাউন এই আধে মাঝে কথা বলে কয়েকজন লোক মারা গেছে। এর তো অস্তিত্ব থাকতে পারে না, মারা না যাইতো আমি আপনার সাথে থাকতাম, এর ভাঙা ঠিক হয় নাই। মানুষ আগুনে পড়ে মারা গেছে, আগুন সন্ত্রাসী সে। বাইরে থেকে উস্কানি দিচ্ছে নিরীহ জনগণ, তার কথায় মানুষ বাইরে নেমে এসে ককটেল মারছে, এই মারছে, বাস পোড়াইছে। বাপের সম্পত্তি নাকি এটা? এই যে আগুন লাগলো, বাস পড়লো, ঘর পড়লো, মানুষকে আতঙ্ক সৃষ্টি করলো, ওর তো কোনো অস্তিত্ব থাকবে না, থাকা উচিত না। আমি মনে হচ্ছে বেশি বাড়াবাড়ি করলে এটা ঢেউ টানা শেষ পর্যন্ত গোপালগঞ্জ পর্যন্ত যায়। দেশটা আমাদের, কেউ উশৃঙ্খলতা করুক না। যখন ভাঙা হয়েছিল তখন কেন পুরোপুরি শেষ করে দেওয়া হয়নি? 32 নম্বর তো আমরা আগেও একবার দেখেছি ভাঙছে। তো তখন ভাঙতে পুরা দেয় নাই, ভাঙতে পুরা দেয় নাই, সরকার দেয় নাই। এখনো সরকার মানা করছে, সরকার জনগণের সাথে নাই, সরকার দুই দিকে সামলাইতেছে, যার জন্য সমস্যা হয়েছে। আমার বিশ্বাস সরকার না চাইলে তো বিচারটা হইতো না, তাহলে বিচার কেন করতেছে সরকার যদি না চায়? না, বিচার তো অন্য জিনিস ভাবে, বিচার তো সরকারের না, বিচার তো আমাদের। বিচার তো আমরা ক্ষতিগ্রস্ত মামলা করছি, সরকার তো মামলা করে নাই, বিচার করছে ক্ষতিগ্রস্ত লোকেরা। বিচার না করে যাবে কোথায় সরকার? এই সরকার তো আমরা সৃষ্টি করছি, সরকারি বিপ্লবের ফসল। 1400+ লোক মারা গেছে, বিচার হবে না মানে? বিচার হইতেই হবে। আমাদের ইয়া ভাই বলছেন, ইকবাল চৌধুরী ভাই, আমরা অনেক কিছু জানতাম না, আমরা অনেক কিছু জানতাম না। এই আইজিপি সাহেব যদি না বলতেন আমরা অনেক কিছু অজ্ঞ থাকতাম। উনি রাজসাক্ষী, উনি বলাতে আমরা অনেক কিছু জানতে পারছি, জিনিসটা ফকফকা হয়েছে, পরিষ্কার হয়েছে। সুতরাং ওনার বিচার 5 বছর হয়েছে, ঠিক আছে, বাট ওনার বিচার তো সমান হবে না হাসিনার মতো। আদেশ কে পালন করেন? উনি পরিষ্কার বলে দিয়েছেন এই হাসিনার আদেশে কারা কারা ছিলেন, কোর কমিটিতে কারা কারা ছিলেন, তাদেরও বিচার হয়ে যাবে। উনি তো 160 করে বলছেন কারা কারা কোর কমিটিতে ছিলেন, তারাও অন্য মামলায় আসবে, তারাও অপরাধী। এটা তো আমরা জানতে পারতাম না, এই আইজিপি সাহেব সব বলে দিচ্ছেন, অন্যরা থেকে বলে নাই। সুতরাং উনিও তো আদেশ পালন, মানে ওনার আদেশে উনি তো একা আদেশ পালন করেন নাই আপা, সাথে তো অনেক লোক আদেশ পালন করছেন। ওই যে কোর কমিটিতে ছিলেন বেশ অনেক লোক, এনএসআই, ডিজিএফআই, এটা তো বিচার আসতে হবে। তো ওনার 160 করে ভিত্তি করে এই মামলাগুলি হবে। আবার এই মামলা এখানে শেষ না। উনি যদি এগুলো না বলতেন আমরা জানতেই পারতাম না যে এটা এইগুলি, এই কর্মকাণ্ডগুলি চলতো বা হয়েছে। এটা উনি একটা ভালো কাজ করছেন, রাজসাক্ষী হয়ে উনি সব ঘটনা ঘটে বলছেন। এবং আইজিপি উনি বলছেন ওনার সাথে যারা ছিলেন তারাও একই দোষী হবেন, এখানে দায় মুক্তি কারো নাই। উনি সাহসিক এবং ভূমিকা পালন করছেন, ধন্যবাদ। ওনার দণ্ড একই সমান হবে না, এটাই স্বাভাবিক। আর এটাই আপা আমি মনে করি 32 নম্বর উনি যদি উশৃঙ্খল আচরণ, অনুতপ্ত, অনুশোচনা হাসিনার মধ্যে ছিল না। আপনারা সবাই আছেন এখানে, বলেন হাসিনা দীর্ঘ 1 বছরে তার ওই অপরাধ করানোর জন্য কি অনুশোচনা ফিল করছেন, অনুশোচনা বোধ করছেন, অনুতপ্ত হয়েছেন? উনি তো একের পর এক কাজে বাজে বক্তব্য বলেই যাচ্ছেন। উনি ওনার মায়ের করে গেছেন, ভারত প্রেমে গেছেন, যেখানে বাচ্চা যেখানে নিরাপদ হয় সেটা মায়ের কাছে যায়। হাসিনা তার মায়ের কাছে গেছেন, মা তো নাই, আছে এখন বাবা বা বন্ধু। আমি মনে করি এখানে সুযোগ নাই, হাসিনাকে আসতে হবে, ফেরত দিতে হবে, বিচার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা। অনেক ধন্যবাদ। আমি রবি ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার মতামত কি আজকের রায়ের ব্যাপারে এবং 32 নম্বরে যে ঘটনা ঘটলো, যে হাসিনুর ভাই বলছে বা আরো অনেকেই বলে যে 32 নম্বর থাকারই কোনো অধিকার নেই, 32 নম্বর একটা তীর্থস্থান। তো সেখানে আসলে এই যে ছিল সে, বা আজকে এর আগেও আমরা দেখেছি গত বছর সেটা ভাঙা হয়েছে অর্ধেক, তো অর্ধেক ভাঙা হয়েছে, পুরা কেন ভাঙা হলো না, আবার আজকে কেন ভাঙা? আর শেখ হাসিনার রায়টাকে আপনি কিভাবে, কি রকম ভাবে দেখছেন, শেখ হাসিনা সহ বাকি দুজনের? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থাপিকা, আমার সাথে বিজ্ঞ আলোচক বিন্দু, যারা আপনার মাধ্যমে আমাদেরকে দেশে এবং প্রবাসে দেখছে, সবাইকে আজকে আমি আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আগেই স্মরণ করি এই রায়টা নিয়ে যখন কথা হয়েছে, আমি স্মরণ করছি শহীদ বীর সালাউদ্দিন কাদের চৌধুরীকে, যিনি ওনার মামলার ফাঁসির রায় হওয়ার পরে জজ সাহেব জিজ্ঞাসা করছিল ট্রাইব্যুনাল
যে আপনার কিছু বলা আছে কিনা। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বভাব সুলভ হাসতে হাসতে বলছিল যে মাঝে আদালত আমার কিছু চাওয়া পারে আপনার কাছে, তবে একটা অনুরোধ রইল যে এই ট্রাইব্যুনালটা যেন কন্টিনিউ করে এবং শেখ হাসিনার বিচার এই ট্রাইব্যুনালে একদিন হবে। আমি সেহেতু তাকে সেলুট জানাই তার এই বক্তব্যের জন্য। রায়ের বিষয় এগুলি তো আইনের ব্যাপার, এগুলি নিয়ে অনেক কথা বলা যায় বা বলা যাবে, সেগুলি আমরা আর এখন ওইভাবে যাচ্ছি না। তো একটা প্রশ্ন যেটা আপনি করছেন যে 32 নম্বর নিয়ে এখন আমরা মানে বিজ্ঞ আলোচক তো, আমি তো একটু গ্রাম্য ভাষায় কথা কই, অনেকে মাইন্ড করে হলো কি ঘোড়ার ডাকও বুঝি না, গরুর ডাকও বুঝি না। আমরা আমাদের বোঝায় ভুল আছে। বিচার হলো শেখ হাসিনা, রায় হলো তার। তো তার রায় হলো কি ফাঁসির দণ্ড, আজীবন কারাদণ্ড, দুইটাই রায় হয়েছে তার। এখন শেখ হাসিনার বাড়ির নাম তো হলো সুদা সদন। আপনারা যাইবেন হলো সুদা সদন ভাঙতে, আপনারা শেখ মুজিবের বাড়ি ভাঙতে যান কেন? এর বিচার হয়েছে নাকি? খুদে খালি পেশাল লাগান, পেশাল মারেন আর হইলো গ্যাঞ্জাম লাগান। হাসিনার বিচার হয়েছে, হাসিনা 2400 লোক মারছে, 3400 লোক, 34,000 লোকরে আমার পঙ্গু করে দিছে। তা হাসিনার বাড়ি না ভাঙবে, যাই হাসিনুর ভাই বাড়ি ভাঙ্গা কে রে ভাই? ভাই শেখ মুজিবের আমি বলি জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ, তাই বলে কি জামাত শেষ হয়ে গেছে? আপনারা যে ভাষায় কথা বলেন, জেএনজি ভাষায়, মনে হয় যে সবকিছু আপনার কাছে করে সহজ এবং অত্যন্ত পানির মতো পরিষ্কার। এটা কিন্তু এত সোজা না। 87 বছরের একটা সংগঠন জামাত ইসলাম, তারে হাসিনা নিষিদ্ধ করে, তার সিম্বল বাতিল করে, তার রেজিস্ট্রেশন নিবন্ধন বাতিল করে, সেই দলটাকে বাতিল করে দিতে পারছে দেশ থেকে। আওয়ামী লীগ তো 74 বছরের একটা 76 বছরের সংগঠন। আপনি আর আমি মুখে মুখে বললেই তো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আপনি যত পারেন এমবার্গো দেওয়ার, যত রকমের পারেন দেন। আপনাকে আমি একটা বলি শুনে, স্বাধীনতার পরে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করছে, একটা রাষ্ট্র আফ্রিকার গানা, তারা 5 বছরের মধ্যে যারা স্বাধীনতা আনছিল যে দলটা, 5 বছরের মধ্যে তারা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। আরেকটা দেশ আমাদের এশিয়াতে, এই ফিলিপাইন, মার্কোস, সে হলো তাদের জাতির পিতা ছিল এবং স্বাধীনতা যুদ্ধ সে করে দেশটা স্বাধীন করছিল। এখন হত্যা করার পরে তার দল ব্যান্ড হয়ে গেছিল। 30 বছর পরে এখন যে বর্তমানে ফিলিপাইনের প্রেসিডেন্ট, সে মার্কোসের ছেলে। তারা আবার নিবন্ধন ফেরত পেয়েছে, আবার জনগণের কাছে গেছে, জনগণ তাদেরকে আবার প্রেসিডেন্ট বানাইছে, একজন স্বৈর শাসকের পোলারে প্রেসিডেন্ট বানাইছে। রাজনীতির কক্ষপথ অত্যন্ত কঠিন। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমরা অনুধাবন করতে পারিনি 1973 সালে, যে দেখেন আমার কাছে একটা মামলার এফআইআর আছে, এটা হলো বিজিবি মার্ডারের এফআইআর। আমরা আসামি ছিলাম, এই দেখেন এখানে ধারা লেখা আছে। প্রত্যেকটা মামলার মধ্যে দেখেন বিজিবি মার্ডার 302 দিলেই কিন্তু এনাম। এখানে 1973 সালের সন্ত্রাস বিরোধী আইনের 3 এবং 4 ধারা দেওয়া দিয়েছে, লাগাই দিছে। তার মানে হলো এই ধারাটা তৈরি ছিল 1973 সালে। শেখ মুজিবুর রহমান সাহেব এই সন্ত্রাস দমন আইন তৈরি করছিলেন এবং এই আইনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান জাসদের 20,000 কর্মীকে হত্যা করছিল এই আইনটা দিয়ে। তার বাবার বানানো আইন, তার মেয়ের আজকে ওই আইনে ফাঁসি হয়েছে। নিহতের কি পরিহাস দেখেন। আইন তার নিজস্ব গতিতে চলে। আমাদের মনীষীরা বলেন খালি শুনতাম আর গল্প মনে মনে করতাম তো ওর কি কয়। আজকে কিন্তু এটা বাস্তবে প্রমাণ হলো যে আইন তার নিজস্ব গতিতে চলে। শেখ মুজিব রহমান যে এই আইন তৈরি করে গেছে, ঠিক সেই আইনই তার মেয়ে আজকে ফাঁসির রায়ের সম্মুখীন হয়েছে, তার ফাঁসি হয়েছে। 3 কতে তার হলো আজ আমৃত্যু, আর 4 ক খ ঘ, এই 4টাতে হলো তার মৃত্যুদণ্ড হয়েছে।
আমরা এই মৃত্যুদণ্ডটা হয়েছে আমাদের, জানেন আমাদের বিএনপির, আমাদের অলরেডি আমরা প্রতিক্রিয়া জানাইছি এই রায়টা নিয়ে। দেখেন দুর্ভাগ্য হলো কি হাসিনুর ভাই, আপনারা বাহিনীতে চাকরি করছেন, নিয়মিত বাহিনীতে আপনারা কমান্ডিং চেইন অফ কমান্ডকে মাইনে আপনারা সার্ভিস করছেন। সবকিছুতেই কিন্তু চেইন অফ কমান্ড থাকে, শুধু আপনার চাকরির ক্ষেত্রে আছে তা না, এটা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনেও কিন্তু এই চেইন অফ কমান্ডটা যদি না থাকে, থ্যাংক ইউ, সালাম দিচ্ছেন। এখন আমাদের এই চেইন অফ কমান্ডটা না থাকলে তো পরিবার থাকবে না, সমাজ থাকবে না, দেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আজকে আমি দেখলাম ডিসি মাসুদ, ফেসবুকের মধ্যে দেখতেছিলাম, সেনাবাহিনীর উপরে আপনার কি জানি কয় সাউন্ড গ্রেনেড চার্জ করছে। আরে সাথে সাথে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো বা ডিসি মাসুদকে রিং করছে, সে মোবাইল কানের মধ্যে, সে বলতেছে স্যার, হয়তো জিজ্ঞাসা করছে সাউন্ড গ্রেনেড পাবলিকের কাছে কিভাবে, কে এটা মানল? ওই স্যার এগুলি সব জামা শিবিরের ছেলেপেলে। মাগুরাতে আপনার সেদিন আপনার সবাই জানেন এটা মারাত্মক একটা অস্ত্র উদ্ধার হয়েছে, যেটাকে নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি, সাইবার গান। মাগুরাতে এক ছেলের কাছ থেকে উদ্ধার হয়েছে, ছেলেও গ্রেপ্তার হয়েছে, অস্ত্রটাও রিকভারি হয়েছে। পরবর্তীতে জানতে পারলাম যে শিবিরের সদস্য, তার কাছ থেকে এই অস্ত্রটা পাওয়া গেছে। আজকে তো আমরা সরাসরি শুনলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে তারা সাউন্ড গেট মেরে দিচ্ছে। আমার কাছে ধারণা 5 তারিখে যেই চাকার হয়েছে বাংলাদেশে, তার মনে হয় সম্পূর্ণ থানা, যত থানা যেখানে আছে সব থানায় কিন্তু লুটপাট হয়েছে। এই অস্ত্র এখন পর্যন্ত পুলিশ এক অংশ উদ্ধার করতে পারে। এই অস্ত্র যারা এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিল তাদের হাতে আছে, হয় বিএনপি হইতে পারে, হয় জামাত হইতে পারে, জাতীয় পার্টি হইতে পারে, XYZ হতে পারে, বা ডাকাইত হইতে পারে, সন্ত্রাসী হইতে পারে। এটা তো সবাই আমরা অংশগ্রহণ করছি, আমরা কাউকে দোষারোপ করার জন্য কিন্তু কথাগুলি বলছি। এগুলি মরণাস্ত্র, এগুলি আপনার জন্য বিপদ, আমার জন্য বিপদ, সবার জন্য বিপদ। আমরা কেউ কিন্তু এই অস্ত্রের বা এই বুলেটের বাইরে না। যে কোনো সময় এই বুলেট আবার বুকে লাগতে পারে, আপনার লাগতে পারে, জামাতের লাগতে পারে, বিএনপির লাগতে পারে। এই যে আজকে আমাদের পল্লবী থানা যুবদলের যে আহ্বায়ক একটা শপিং কমপ্লেক্সের মধ্যে তাকে ওপেন গুলি করে হত্যা করছে, সিসিটিভি ফুটেজে আমরা এরকম দেখলাম। এই অস্ত্র তো কাউকে ক্ষমা করবে না, সবাই আমরা নিরাপদ নয়। আমাদের উচিত ছিল সেনাবাহিনীকে, যেহেতু ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া ছিল, সেনাবাহিনী ইচ্ছা করলে অন্যান্য বাহিনীগুলিকে নিয়ে কম্বিং অপারেশন করে অস্ত্রগুলি উদ্ধার যত সম্ভব করতে পারত, কিন্তু দুর্ভাগ্য সেই কাজটা আমরা করিনি। আজকের রায় ন্যায্যতা পেয়েছি আমরা, যারা প্রাণ দিয়েছে তাদের পরিবার সেখানে তারা সন্তুষ্ট হয়েছে রায়, সকলেই রায়ের ব্যাপারে। আপনার আমাদের দলের যিনি স্ট্যান্ডিং কমিটির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ সাহেব এই রায়ের প্রতিক্রিয়া জানাইছেন এবং এই রায়কে উনি গ্রহণ করেছেন এবং এই রায়ে আমরা সন্তুষ্ট, এ কথা আমরা আমাদের দলের পক্ষ থেকে অলরেডি জানিয়েছি। কারণ জানিয়ে দেওয়ার কারণটা হলো যে 17 বছর তো ছেঁচা খাইছি, মাইর খাইছি, কিল খাইছি, গুম হয়েছে। আমার ইলিয়াস আলী নাই, আমার চৌধুরী আলম নাই, আমার হিরো নাই, আমার পারভেজ নাই, আমরাই তো সবচেয়ে বড় ভুক্ত। আমাদের 7,500 নেতা কর্মী গুম হয়ে গেছে, যাদেরকে আমরা এখনো পাইনি, তাদের সন্ধান কেউ করতে পারতেছে না, ক্রস হয়েছে। তা আমরা সন্তুষ্ট হবো না, কে সন্তুষ্ট? আর সবচেয়ে রাইভেল পার্টি কি? বাংলাদেশে 2টা রাজনৈতিক ধারা ছিল, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। শেখ হাসিনা কিছুতেই মানতে চায় না যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সে তার সর্বশ্রেষ্ঠ 17 বছরে যত অস্ত্র আছে সমস্ত অস্ত্র ব্যবহার করছে অনাদরে, বিনা চিকিৎসায়। জিয়াউর রহমানের সন্তান প্রাণ হারাইছে বিদেশ বিভূতি, তার স্ত্রীকে 7.5 বছর কারাগারে রাখা হয়েছে, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এই পরিবারটাকে ধ্বংস করাই হলো আওয়ামী লীগের প্রধান কাজ।
আওয়ামী লীগের অন্য কেউ রাইভেল না। কেননা যারা নাকি রাইভেল মনে করে আজকে, যারা নাকি 32 ভাঙতে যায়, তারা কিন্তু সব এই আওয়ামী লীগের লুঙ্গি তলে ছিল, ছাত্রলীগের লুঙ্গি তলে ছিল। এরা কিন্তু 10 বছর আওয়ামী লীগের সাথে আপাত করে এই বাংলাদেশে বেঁচে ছিল। একটা মামলায় তাদের কোনো আসামি নেই। আমি যে মামলাটা দেখালাম এটা বিজেপি মার্ডার মামলা। এই মামলায় দেখেন হেফাজতের নেতা নাম আছে, বিএনপির নেতা নাম আছে, একটাও জামাত ইসলামের লোকের নাম। আমরা এগুলিকে ওপেন করতেও চাই না, আর এগুলি নিয়ে আমরা বলতেও চাই না। সেহেতু আমাদের কথাটা হলো, আপনারা হাসিনার রায় হয়েছে, হাসিনা অন্যায় করছে, হাসিনার বাড়ি হলো সুদাসদন, এটা ভাঙতে যান। 32 নম্বর ভাঙ্গার যখন দরকার ছিল তখন তো ভাঙছেন নেই। এই বারবার ভাঙ্গা খেলা, আর এই যে ফ্রান্সের থেকে বইয়া একটা আপনার এই ইয়েতে বলো যে আজকে এটা বিরতি দিলাম, এখন তোমরা বাড়ি ফিরে যাও, বুলডোজার নিয়ে যাও, আবার দেখা হবে, এই যে সমস্ত উস্কায়া ছেলে পেলেদেরকে রাস্তায় নিয়ে আসতেছেন, পরে তো কন্ট্রোল করতে পারবেন না। আপনি হাসিনুর ভাই তো শাহবাগে বসে বক্তৃতা দিচ্ছেন, আমি দেখলাম তো শাহবাগে ঠিকই আছে, টিএসসি তে বক্তৃতা দিচ্ছে। আমরা মনে করেন আমাদের জেলায় জেলায় আনন্দ মিছিল করছি। আপনি কি 32 নম্বরে বারবার যান কি করতে? কামাইতে যান? কি আছে মানে কিছু আছে? 32 নম্বরের বাড়ি কি কোনো ব্যক্তিত্ব নাকি? তা আপনি তার ব্যক্তির ইনস্টিটিউশন, মানে এগুলি প্রতিহিংসা। আমরা চাই প্রতিহিংসার বাইরে থাকতে। প্রতিহিংসা আজকে উত্তরাতে আওয়ামী লীগের এক এমপির বাড়িতে আগুন দিছে, একটা বাড়ি পুরাই ফেলাইছে নিজাম হাজারির ফেনীতে। আবার আজকে যায় ওই যে গাছগাছালি আছে, বইরে টরে রয়েছে, এগুলোর মধ্যে কেরোসিন ঢেলে আগুন দিতেছে। এগুলি কিন্তু ঠিক না ভাই। আমরা এই দেশের নাগরিক ভাই, সবাই বসবাস করব নিজেদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। এবং নাগরিক হিসাবে আমাদের যা কর্তব্য, সেখান থেকে বের হয়ে গেলে, সেখানে যদি আমাদের লিমিটেশন না থাকে, সেখানে যদি চেইন অফ কমান্ড না থাকে, তাইলে দেশটা কিন্তু অন্ধকারের দিকে ধাবিত। যে কথা আমাদের 2400 ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের ভুলের জন্য সেটা বেঁচতে যেতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি প্রিন্সিপাল মাওলানা মোশাররফ, আপনার কাছে আপনার প্রতিক্রিয়া জানতে চাই যে আজকে দিনে যা ঘটেছে এগুলো নিশ্চয়ই আপনি খবরের কাগজে দেখেছেন। 32 নম্বর ভাঙাকে কেন্দ্র করে আবারও সেই সংঘর্ষ, পুলিশ, আর্মি এবং আজকের রায়, সব মিলিয়ে আপনার বক্তব্য। আপনার মাইক্রোফোনটা অফ করে নেবেন, সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা মূলত আজকের আলোচনার বিষয় ছিল স্বৈরাচারী শেখ হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজি মহোদয়ের যে রায় হয়েছে, এই রায় নিয়ে কথা বলা, এবং তার সাথে সাথে 32 নম্বর বাড়িতে আজকে আমরা 2টা বুলডোজার নিয়ে ছাত্র জনতা গিয়েছিল সেই বিষয় নিয়ে কথায় কথা আসে। প্রথম কথা হলো এই বিচারটি গোটা দেশবাসী কিভাবে নিয়েছে, এবং বিচারটি রায় যা হয়েছে এটা কি ইনসাফপূর্ণ হয়েছে কি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে আমি অল্প সময়ের মধ্যে বলতে চাই, এই যে বিচার হয়েছে, বিচারটি নৈতিকতার জয় হয়েছে, বিজয় হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, এবং কিলার, দুর্নীতিবাজ এবং প্রচন্ড প্রতাপশালী আর কোন শক্তিকে তোয়াক্কা যিনি করতেন না, তার পরাজয় হয়েছে। এবং এই নৈতিকতার বিজয়ের কারণে, অনৈতিকতার পরাজয়ের কারণে আওয়ামী লীগের মতো একটি বর্ণাঢ্য রাজনৈতিক দল সারা বাংলাদেশে কোথাও আমরা দেখতে পাই নাই যে কেউ এই বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে বা বড় সড়ো কোনো একটা মিছিল হয়েছে। আওয়ামী লীগ যে এত চুপে যাবে, হারিয়ে যাবে এত অল্প দিনের মধ্যে, এটা মহান রব্বুল আলামিন ছাড়া আমরা অনেকেই জানতাম না। তবে আমরা বুঝতাম যে এত বড় অপরাধী একদিন না একদিন হারিয়ে যাবে। তাই কথার প্রেক্ষাপটে কথা বলতে হয়। আমরা দেখতে পাই কুরআনুল কারীমের মধ্যে কিন্তু এই বিচারের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইনশাআল্লাহ তাআলা তোমাদের কত উত্তম উপদেশ তিনি না দিয়েছেন, নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন, সবকিছুই দেখেন। জুলাই 2024 সনে গোটা মাস ব্যাপী মানে 16 তারিখ থেকে শুরু করে সারা দেশে যে মানুষের সাথে অমানবিক আচরণ করা হয়েছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে, এবং এই ছাত্র জনতারা প্রথম যে কর্মসূচি দিয়েছিল সেটা কোঠা আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। এবং এই কোঠা আন্দোলনের বিষয় নিয়ে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে কয়েকটি বছর আগে এত আন্দোলন হলো, তারপরে জাতির সাথে প্রহসন করে সেটা মেনে নেওয়া হলো, কিন্তু মেনে নেওয়া হয়েছে মৌখিকভাবে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে যে দাবি দাবা মেনে নিয়েছেন তা তোয়াক্কা না করে আগের নিয়ম কানুন ভাবে তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং নিয়োগ দিচ্ছিলেন। তো দেখেন এই যে কোঠা আন্দোলন, এই আন্দোলন পর্যায়ক্রমে জুলাই মাসের শেষের দিকে যখন বিভিন্ন অঞ্চলে লাইট বন্ধ করে, আলো বন্ধ করে ছাত্র জনতার বাড়িতে বাড়িতে হামলা কথা যদি আলোচনা করি, কারণ তখন কি হয়েছিল সেটা তো আমরা প্রায় জানি, আমি একটু বলি। তো সেই আন্দোলনে ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকেই লুঙ্গির নিচেই ছিলেন না পায়জামার নিচেই ছিলেন, কে কোন প্ল্যাটফর্মে ছিলেন সেটা নিয়ে কিন্তু আজকের এখানে আলোচ্য বিষয় না। যদি যারা এই নেতৃত্ব দিয়েছিল তারা বিভিন্ন প্ল্যাটফর্মে ছিল, অন্যান্য ছাত্র সংগঠনের ছিল, কিন্তু তাদের পরিচয় দিয়ে তারা রাস্তায় নামতে পারতো না। কিন্তু কাদের সাথে কারা মিশে কিভাবে আন্দোলন করেছে, কে কখন কি কর্মসূচি দিয়েছে, চূড়ান্ত পর্যায়ে যে 3 তারিখে যখন এক দফা আন্দোলন আসলো, সেই এক দফা আন্দোলনে সারা দেশব্যাপী ফুসে উঠেছে। সেই কারণে আমরা মোটামুটি এখন সারা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা স্বাধীনতা আশু পর্যন্ত আমরা পেয়েছি। এই জন্য স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্যাটেলাইট মিডিয়াগুলোতে কথা বলতে পারছে, বাংলাদেশের প্রিন্টিং মিডিয়াতে স্বাধীনভাবে লিখতে পারছে। আমরা আপনার প্যানেলে এসেও যারা স্বাধীনভাবে এখন কথা বলতে পারছি, যে আমরা অনেক হিসাব কিতাব করে কথা বলতে হচ্ছে না। যাই হোক, 32 নম্বরে যে আজকে নতুন করে আক্রমণ, কোন সৃজনশীল ভদ্র মানুষ কোন আক্রমণ ভাঙচুর এগুলোর পক্ষে অন্তত মিডিয়াতে এসে কথা বলতে পারেন, এটা বলার তার নৈতিক কোনো ভিত্তি নাই। আমরাও কিভাবে বলবো? কিন্তু ছাত্র জনতার উপর যে তাদের বুক ভেঙে দেওয়া হয়েছিল, জীবন্ত মানুষের উপরে যেভাবে আগুন লাগায় দেওয়া হয়েছিল, সেই রোশনল কিন্তু এখনো বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে আছে। আমি জানি না আজকে কোন শ্রেণীর ছাত্ররা, শুধুমাত্র কি একটি দলের ছাত্ররা সেখানে গিয়েছে না সর্বস্তরের ছাত্ররা গিয়েছে জানি না। সরকারের দায়িত্ব যার সেটা মোটামুটি আপাতত, যেহেতু 13 মাস পরে নতুন করে আবার ভাঙচুরের রাজনীতিতে বাংলাদেশের সৃজনশীল ভদ্র মানুষগুলো এটা বিশ্বাস করে না, এই জন্য পুলিশ এবং আর্মি নিয়োগ করে সেখানে সেটা বাধা দেওয়া হয়েছে। ভালো কাজ করেছে, এটাকেই আমরা সমর্থন করব। এখানে ভাঙচুর আবার নতুন করে ভাঙচুরের কি আছে? আমি যে 32 নম্বরে ভাঙচুরের আগের বারের ভাঙচুরের পরে কয়েকদিন পরে আমি গিয়েছিলাম দেখার জন্য যে কি হয়েছে, সেখানে তেমন কিছু নাই। অর্থাৎ নতুন করে আবার নতুন ইস্যু তৈরি করার জন্য ওখানে ভাঙচুর করতে যারা গিয়েছে তাদের মনে হয় একটু প্রজ্ঞারও অভাব আছে। মনে হয় তাদের এই অতি আবেগী এই কর্মসূচি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া তাদের উচিত হয়েছে বলে আমি মনে করছি না। আরো দেশের এই ক্ষণে দেশে অনেক অনেক কর্মসূচি আছে, অনেক কাজ আছে, সেই কাজগুলো এই ছাত্র জনতাকে সম্পৃক্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আপাতত এতটুকু বলে শেষ করতে চাই। আল্লাহ হাফিজ। জি, আমি একটু কর্নেল ফেরদৌস আজকের বিষয়ের উপর আপনার কাছে শুনতে চাই যে শেখ হাসিনা রায়, সবাই তার মতামত দিয়েছেন, রণক্ষেত্র ধানমন্ডি এবং আর্মি পুলিশ মুখোমুখি জনতা, এই নিয়ে যে আসলে কোন জনতারা ছিল, কোন জনতারা ভাঙতে গিয়েছিল, সেটা আসলে একটা প্রশ্ন। এবং কেন গ্রেনেড ছোড়া হলো, আরো অনেক কিছুই হয়েছে সেখানে, যে কারণে রণক্ষেত্র বলা হচ্ছে। এগুলো আসলে কেন ঘটতে গেল? জি, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাদেরকেও সালাম। আসসালামু আলাইকুম। আপনাকে আসতে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। 32 নামটা আর কত শুনবো? আপনার মাইক্রোফোনটা যদি একটু মুখের কাছে নেন তাহলে মনে শোনা যাবে। মাইক্রোফোন গত 16 বছরে যা হয়েছে
সেই তুলনায় 1,32 নাম্বারও যদি সমান হয়ে যায় কোনো সমস্যা নাই। মানুষের যে ব্যথা বেদনা যাতনা দুঃখ কষ্ট যা গেছে সেটার তুলনায় এটা কিছু না। আর 32 এত আমাদের জবার দরকার নাই। প্রথমেই কেন এটা শেষ হয় নাই? যেহেতু প্রথমে শেষ হয় নাই, ভালো কথা, এখন সরকার এটাকে সমাধান করে দেখ, সমান করে দেখ, জনকল্যাণমূলক কোনো কাজে জমিটা ব্যবহার করা হোক। 32-এর নামটা শুনতে আর ভালো লাগে না। এটা কি মক্কা শরীফ না মসজিদ? আর এখন আমাদের অনেকেরই 32-টা মায়া, ওই ইয়েটা ইমোশনটা থাকে কেন এখন? তাহলে 16 বছর এই যে মারলো কাটলো গুম করলো খুন করলো ধর্ষণ করলো যা কিছু করলো, তখন তো আমরা কেউ এই সমস্ত বলি নাই। সো জাস্টিফাইড না এটা। আর 32-এর নাম তো কারো সাপোর্ট গাওয়া বা জমা, এটা আমার ব্যক্তিগত মতামত। নো ফর জাস্টিফাই, ভদ্রতা বা সুশীলতা দেখানোর কিছু নাই। দ্যাট হ্যাজ টু বি মেড লেভেল, দ্যাটস ফাইনাল। আচ্ছা, আর এটা সরকারেরই করে দেওয়া উচিত। আমি সরকারকে আবেদন জানাবো, সরকার যেন এটা সমান করে জমিটা একটা ভালো কাজে ব্যবহার করা হয়, যাতে এটা নিয়ে আর কোনো এই হিচ না তৈরি হয়। হওয়া উচিত ছিল এটা অনেক আগে। আর আরেকটা হচ্ছে যে এখন আসি, ওই রবি ভাই একটা ভালো কথা বলেছেন, সুধা সদন। হ্যাঁ, এই সুধা সদন জমিটাও কিন্তু ওখানে লেকের উপরে এনক্রোচমেন্ট হয়েছে, অবৈধভাবে জায়গা দখল করছে। সুধা সদনের একটা ফয়সালা হওয়া উচিত, সুধা সদনের একটা ফয়সালা হওয়া উচিত। এখানে অবৈধভাবে কি করা হয়েছে এটার বৈধতা আসা উচিত, এটা যাতে আমরা আর না হয়। সুধা সদন নিয়ে 2 দিন পরে কথা উঠবে, এটা অনেক আগে থেকে আমি জানি। ওখানে জমি এনক্রোচ করছে লেকের ওপর এবং জমি বেশি নেওয়া আছে। এটা কিভাবে আসলো, কি করলো না করলো, এগুলো একটা ফয়সালা হওয়া উচিত। এটার জন্য যে কর্তৃপক্ষ আছে সরকারের, তারা এটা ইস্যুটা তুলে আনা উচিত। কোনো মারামারি হানাহানি না, এটা আইনগতভাবে যা হওয়া উচিত তাই যেন হয়, তাই হওয়া উচিত। আচ্ছা, আর একটা হচ্ছে যে এখন বিচারের রায়, হ্যাঁ বিচারের রায় সবাই গ্রহণ করেছে, কারণ মানুষ 16 বছরে প্রতিটা মানুষের জীবন থেকেই 16টা বছর চলে গেছে। আমার কেসে, হাসিনের কেসে, এরকম লক্ষ কোটি মানুষের জীবন থেকে 16টা বছর চলে গেছে। কত রকম নির্যাতন, নিজের কথা তো এখানে বলার জন্য আসিনি, বাট বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। সেগুলো না, মানুষ এটাকে সাদরে গ্রহণ করেছে। আমি আরো বেশি খুশি হইতাম যদি এই রায়ের সাথে এই হাসিনা এবং হাসিনা গং তার বংশের যত সম্পত্তি আছে দেশে এবং বিদেশে সব বাজেয়াপ্ত করা উচিত। ওই রায়টা যদি আসতো আরো খুশি হইতাম, কারণ এই সম্পত্তি বন্টন করে দেওয়া উচিত ওই 2,000-2,500 শহীদের পরিবারের জন্য, এবং যে 35,000 পঙ্গুত্ব বরণ করে যারা আছে তারা জীবনে আর কোনো কিছু খেতে পারবেন, কোনো কিছু করে খেতে পারবেন। তারা বাপ্পার উপর বার্ডেন হবে, বাপ্পা মরে গেলে তারপরে ভাই বোন তো দেখবেই না, বাড়ি থেকে বের করে দিবে, ভিক্ষার থালা হাতে নিতে, আল্লাহ না করুক। অতএব তাদের জন্য এই সম্পত্তি সবই করে তাদেরকে সেটেল করে দিতে হবে, ওইটা হওয়া উচিত। এটা আমার মতামত। তাহলে আর মানুষের মনে ক্ষোভটা প্রশমিত হয়ে আসবে। কারণ এই যে 16 বছরের ক্ষোভ যা হয়েছে, আমরা টক শোতে তো টুকটাক মিষ্টি কথা 2-4টা বার ফিল্টারিং করে বলি, বাট বাস্তবে যে কি হয়েছে এটা তো আর আপনার আমার সুশীলতা দিয়ে কভার হবে না ভাই। অতএব পিছনের মায়া কান্না আমরা না কানি, আমরা সামনে কিভাবে আগাবো সেইটা নিয়ে ভাবি, আগামী সন্তানদেরকে ওইটা আমরা শিখাই। রায়টা কাঙ্ক্ষিত রায়, সে এত পরিমাণ এত বেশি পাপী, তার বর্ণনা এত, হাসিনার এত গুণাগুণ না, আপনি হাসিনা না, মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, তার এত গুণাগুণ যে বলে শেষ করা যাবে না। অতএব যে রায় হয়েছে এটা সবাই গ্রহণ করেছে, যথাযথ হয়েছে, আমি সাধুবাদ জানাই। এবং আইসিটিকে আরো শক্তভাবে সকল 16 বছরে যা হয়েছে, বিডিআর হত্যা থেকে শুরু করে সকল গুম খুন হত্যা, শাপলা হত্যা, বিডিআর হত্যা, অন্যান্য যা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ইভেন জুডিশিয়াল কিলিং, শ্রদ্ধেয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপর দেলাওয়ার হোসেন সাইদিকে লাস্টে যে মারল, এটা ক্লিয়ার, এটা ডাউটের কিছু নেই। কারো যদি ডাউট থাকে হাসপাতালে খোঁজ করুন বা ওই সময়কার ঘটনা সম্পর্কে জানবেন। শেষ করুন, আপনাকে একটু কম শোনা যায়। পরিষ্কার, হ্যাঁ এটা আমি এটার ব্যাপারে পরিষ্কার। অতএব তাদেরকে যাও আদেশ, এখানে রায়ের ব্যাপারে যে আইজি সাহেবের কথা বলা হচ্ছে যে আদেশটা, হ্যাঁ আদেশ তো লফুল কমান্ড আনলফুল কমান্ড। তো আইজি সাহেবের লফুল কমান্ড কোনটা, আনলফুল কমান্ডটা বোঝা উচিত ছিল। আসলে তারা তো বোঝা উচিত ছিল কি, তারা তো সব পাইপলাইনেই ছিল, কিভাবে খুশি করবে দেবীকে, কিভাবে খুশি করবে ওই কোর গ্রুপ যারা ছিল
কিভাবে কম্পিটিশন দিয়ে খুশি করবে, বাকি নিচে যারা কে কার আগে আইজিপি হবে, এই ধরনের ধান্দাবাজ। মানে এদের সাইকোলজি অন্যরকম ছিল, মানে বিয়ন্ড মানে এক্সপ্রেশন। তো অতএব তাদের যারাই সাথে সংশ্লিষ্ট ছিল ওই কোর গ্রুপে এবং এর আশেপাশে, তাদের সকলকেই আইনের আওতায় আনতে হবে। হয়তো আসবে, পরবর্তী কেসগুলোতে আসবে, বাট কেউ যদি বাদ থাকে এখনো সময় আছে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা মামলা করেননি তাদের মামলা করা উচিত। অনেকেই হয়তো ভয়ে মামলা করতে আসে নাই, কেমনে করবে, কিভাবে করবে, এই সমস্ত কারণে কিন্তু এখনো গ্যাপ আছে, এখনো বাকি আছে অনেক। এইগুলা সরকারের উৎসাহিত করা উচিত যে কারা কারা ক্ষুব্ধ আছো আনো, কারণ এই ক্ষোভ প্রশমিত করতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। যে রেজিম পার করছি আমরা, সেটা রাষ্ট্রের পরবর্তী সরকারদের কিন্তু এটা দায়িত্ব, শুধু ইন্টারিম গভর্নমেন্ট না, এর পরেও এটা চলতে থাকবে। এই আইসিটি পরবর্তী সরকারগুলোকে এই বিচার সুষ্ঠুভাবে যদি বিচার হয় সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে, এবং আইসিটিকে আইনের গতিতে চলতে দিতে হবে। গত 15 বছর কিন্তু অনেক বাধা বিপত্তি পার হয়ে আজকে আইসিটি এখানে, গুম কমিশন অনেক বাধা বিপত্তি পাইছে, এখনো বাধা বিপত্তি আছে। গতকাল রাতেও চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউশন সেকশনের আরো অনেকেই ইন্ডিয়া থেকেও নাকি কল পাইছে। বোঝেন, হেল্প টু ইট, ওসব কিছু তাদের গায়ে বাঁধবে না। আইসিটি যে টিমটা আছে বা যারা আছে আইসিটিতে, আমার বিশ্বাস সবাই ভালো এবং দক্ষ, এবং তারা কষ্ট করছে। 15টা মাস হাজার হাজার বিপত্তি সত্ত্বেও, ভয়ভীতি সত্ত্বেও তারা অনড়ভাবে কাজ করে গেছে এবং কষ্ট করছে, এবং এই জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। তো আমি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন রাজু আপনার কাছে যেটা জানতে চাই, যে এই যে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত আনা বা মামলার আপিল করার জন্য শেখ হাসিনাকে আসা দরকার, তো আপনার কাছে কি মনে হয় ভারতে, মানে এটাও শোনা যায় যে ভারতের সাথে আমাদের যে চুক্তি, সেই চুক্তিতে ভারত দিতে পারে কিনা, এখানে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে কিনা, এরকম নানা প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে ভারত কি এই ব্যাপারে সহযোগিতা করবে, বা ভারতের প্রতিক্রিয়া আসলে কি হতে পারে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থাকা আর বাংলাদেশের সাথে ভারতের বৈদেশিক সম্পর্ক ভালো খারাপ করা দুইটা ভিন্ন জিনিস। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ভারত টোটালি বন্ধুবিহীন, সুন্দর আর কত বন্ধুবিহীন হবে, এবং তারা যে প্রতিবেশীর সাথে সৎ বিহেভ না করলে সমস্যা যা হবে এত বড় দেশের, তারা কিন্তু রন্ধে রন্ধে বুঝতেছে। আর শেখ হাসিনাকে ফেরত দিবে না, এটা ভারতের নিজস্ব পলিসি, ওটার সাথে বৈদেশিক নীতির সাথে কোনো সাংঘর্ষিক বিষয় না। দিলে ভালো, না দিলে তাদের ভালো, বিষয়টা তাতে একান্ত তাদের ব্যাপার। আর যিনি পালিয়ে গিয়েছেন উনি ফেরত আসবেন কিনা এটা তার ব্যাপার, বিষয়টা হাতে রয়েছে। সুতরাং শেখ হাসিনা ভারতে রয়েছে, রায় হয়েছে, রায় যেটা প্রাপ্তি হওয়ার দেশের মানুষের বিজয়ের উল্লাসে সেটা তো হয়েছে। এখন বাকিটা শেখ হাসিনা দেশে এসে ফেস করতে পারবে কিনা, সেই সৎসত্তা আছে কিনা, এবং সে আওয়ামী লীগ সে মোকাবিলা করতে পারবে কিনা, সেটা দেখার বিষয় রয়েছে। এখন তো শেখ হাসিনা এখন সামনে যে সমস্যা, সেই বিষয়টা এখন আর শেখ হাসিনা চাপটার বা বিশেষ করে আওয়ামী লীগের তো বিদায় হয়েছিল 75 সালেই বাকশাল করার মধ্যে দিয়ে। এটা আবার প্রেসিডেন্ট জিয়া সাহেব আসার পর বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে আসার সুযোগ করে দিয়েছিলেন, এবং সেই সুযোগ করার দায় কিন্তু বিএনপি অনেকটা ভোগ করেছে। এবং সুতরাং আগামীতে আওয়ামী লীগের রাজনীতি দেশে থাকবে না, সেখানে আসবে না, সেটা এই মুহূর্তে না ভাবাই ভালো। যে সময় বলে দিবে, সময় কত দূর কোথায় নিয়ে যায়। বর্তমান বাবার বিষয় প্রতিক্রিয়া দেখলাম না। জাতীয় পার্টি তো কয়েকটা ভাগ আছে, জাতীয় পার্টির থেকে আমার চোখে পড়েনি জাতীয় পার্টির কোনো প্রতিক্রিয়া এই বিষয়ে। জাতীয় পার্টির প্রতিক্রিয়া এই যে আমি বললাম, এটা জাতীয় প্রকৃতির প্রতিক্রিয়া তো, এবং সবাই বলবে। আর জাতীয় পার্টি তো এখন অনেকগুলি অংশে বিভক্ত, সেই বিভক্তি বিশেষ করে এটা বরাবরই যখন কোন ক্ষমতাচ্যুত হয়, ক্ষমতার সাথে থাকে, ক্ষমতার সাথে থেকে যখন দূরে যায়, তখন অনেক বিভক্তি হয়। আগামীতে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হলে তখন এটা দেখা যাবে। এখন যারা আছেন এখানে অনেক কথা বলবেন, যে আনিস সাহেব, বেস্ট আনিস সাহেব রয়েছেন, আলাদা সাহেব রয়েছেন, তারা গত সরকার সুবিধাভোগী, এবং আমাদের জিএম কাদের ছিলেন, জিএম কাদের কিন্তু 14 সালে নির্বাচন অংশগ্রহণ করেন নাই, তাকে অনেক টানা হেঁচড়া করা হয়েছিল, এবং হুমকি দাঙ্কির মধ্য দিয়ে কিন্তু তাকে যেতে হয়েছে। তো বাকি যারা রয়েছেন, যারা দল ভেঙেছেন, তারা বরাবর সুবিধাভোগী ছিল।
এখন তারা তাদের প্রেক্ষাপটে কি বলবেন তারা তো বটেই ভাবছেন। সুতরাং আমাদের কথা হচ্ছে এই যে জুলাই প্রভৃতি সময়ে যে রায় এবং যে বর্তমান এই বিলম্বিত রায়, আমি বলবো বিলম্বিত রায়, এটা রায় দেওয়ার জন্য এতদিন অপেক্ষা দরকার ছিল না। আর বিশেষ প্রফেসর ইউনূস সাহেব আসার পর যা প্রত্যাশা আমাদের ছিল সংস্কার এবং নির্বাচন, তো সংস্কার করার জন্য অধ্যাপক আলী রিয়াজ সাহেব ইউনিভার্সিটিতে আমার নেতা ছিলেন, আমাদের বড় ভাই ছিলেন, উনি বামগড় নেতা ছিলেন, উনি আর এখনো বামে নেই, উনি অতি ডান হয়ে গিয়েছেন। সুতরাং এই যে অতি ডান হওয়ার পিছনে, এত বিলম্বিত করার পিছনে কি অপপ্রয়াস রয়েছে সেটা দেখার ব্যাপার। সেখানে বাংলাদেশের যে জুলাই বিপ্লব হওয়ার পর সংস্কার করার দরকার ছিল, সংস্কার কারা করবে? আওয়ামী লীগ সাথে সম্পৃক্ত যারা ছিল 14 দল, তাদেরকে বাদ দিয়ে বাকি সবাই ডাকতেন, ডেকে এক রাউন্ড টেবিল বসতেন, সময় দিতেন 3 দিন 7 দিন। যে বিএনপিতে 31 সংস্কার 31 দফা আছেই, জামাত বলুক, বামরা বলুক, সবাই বলুক। সুতরাং এগুলো সামাপ করে যদি একটা পর্যায়ে আসতো, এটা করার জন্য দরকার 15 দিন ছিল। এই 15 দিনটাকে আলী রিয়াজ সাহেবরা এবং 100 কোটি টাকার খাওয়ার বিলের মধ্যে দিয়ে, জানি না সত্য মিথ্যা কতটুকু, তাই না? আমার জানা মতে আলী রিয়াজ সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তাম, বড় কৃপণ মানুষ ছিলেন, উনি এত টাকা বিল করলেন সেটা আমি ভাবতে হয়, হয়তো রাইটিস হয়ে গেছেন, তা হইতেও পারে, কিন্তু আমি বিশ্বাস করি না যে এত টাকার যে কৃপণ মানুষের বিল করার বিষয়ে। আর বিশেষ করে সংস্কার, জুলাই সনদ, এখন সামনে যেভাবে বলা হচ্ছে যে হানা ভোটের মধ্যে যে জুলাই সনদটা, এর মাঝে যত ব্যাখ্যা রয়ে গেছে, এত ব্যাখ্যা তো জনগণ বুঝতে চায় না। যারা গ্রামে টি স্টলে বসে পলিটিক্স করে, তারা এত কিছু বুঝতে চায় না। তারা একটা প্রেক্ষাপট পরিবর্তন চেয়েছিল এবং প্রেক্ষাপটের কারণে গত 16 বছর কথা বলছেন, 16 বছর নয়, স্বাধীনতার প্রভৃতি সময় থেকে যা গুলি পত্রা ছিল, এই যে আমার বীর প্রতীক ভাই রয়েছেন, যুদ্ধ অংশগ্রহণ করেছে স্বাধীন করার জন্য, স্বাধীন হওয়ার পর যা প্রাপ্তির কথা ছিল সেই প্রাপ্তি পেয়েছেন, অন্বেষণ পেয়েছেন, প্রতীক পেয়েছেন ওই যে আর্মির ওইখান থেকে কাজের স্বীকৃতি হিসেবে, বাট ওই মুক্তিযোদ্ধা হিসেবে নাকি। আচ্ছা ঠিক আছে, সেটা হয়তো আমি নাও ঠিক জানি, যেহেতু বীর প্রতীক দেখেছি আমি, মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়েছি, কিন্তু কথা হচ্ছে যে স্বাধীন হওয়ার পর যা চাওয়া পাওয়া ছিল আমি কতটুকু পেয়েছি। আর গত 16 বছর যে অপ্রাপ্তি ছিল এবং গুম খুন সবকিছুর মধ্য দিয়ে আপনার টেবিলটাকে আমি বহুবার বলেছি গুম খুন নিয়ে, সেটাও বলেছি, বিদায় কিন্তু হতে হবে, আজীবন কেউ থাকতে পারবে না, কিন্তু বিদায়টা কিভাবে সেটা দেখার বিষয়। আর বিশেষ করে অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে এতদিন লাগার কথা দরকার ছিল না, সংস্কার করার দরকার 15 দিনের বিষয় যদি আপনি করতে চান। আজকে আমরা এই যে 5 জন আছি, যদি মনে প্রশ্ন করা বলি যে আমরা কি করতে চাই, এটা বলার জন্য কিন্তু সারা রাত লাগে না, 10 মিনিট আরো মনে বলতে পারে। সুতরাং নির্বাচন আর বিশেষ করে আজকে যে কথা বললেন 32 নম্বর হামলা, 32 নম্বরের যে হামলা তো বড় ব্যাপার না, দেশে একটা অস্থির অবস্থা তৈরি করার জন্য অপতৎপরতা মাত্র, এবং তারা এই অপতৎপরের মধ্য দিয়ে দেশের নির্বাচনটা ঘোলাজল নিতে চায়। নির্বাচনটা সঠিক সময় হোক বা না হোক বা দূরে চলে যাক, এরকম একটা অপচেষ্টাও কিন্তু আছে। সুতরাং যারা এখন খুব বিপ্লব কথা বলেন, বাইরেতে বড় বড় কথা বলেন, তারা দেশে আসেন না কেন? তারা একসময় শাহবাগে ছিল, যারা বিদেশ থেকে বোল্ডেজার পাঠায় তারা এখন শাহবাগ কিন্তু তারা ছিল। সুতরাং দেশটা এখন সমস্যা নাই, এয়ারপোর্ট তো খোলা, সরাসরি চলে আসুক, এসে দেশের মানুষের কাছে এসে কথা বলুক, ওপেন কথাবার্তা বলুক, বিদেশ থেকে বাণী দেওয়াতে এত কি আছে? সুতরাং দেশের সমস্যা দেশের সমাধান করতে হবে। আর বিশেষ করে ঘোলা জলে মাছ শিকার করা অপতৎপরতা চলমান, কিন্তু সেই চলমান থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এবং সংস্কারটা বাস্তবায়ন করার জন্য নির্বাচনটা যত তাড়াতাড়ি করা যায় ততই দেশের জন্য মঙ্গল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি হাসিনুর রহমান আপনার কাছে শুনতে চাই যে এই যে বিচার তো হলো, এখন যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো হেরফের হতে পারে কিনা, তারপরে ভারতের সাথে মানে আমরা জানি যে ভারত এই বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারবে না, যে অনেকেই বলেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন কিরকম সম্পর্ক দাঁড়াতে পারে? বিচার যখন হয়েছে, এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ফেরত চাইলে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে ফেরত চাইবে বা বিবৃতি দেওয়া হয়েছে, ওটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এখানে স্বাক্ষর করা হয়েছে, ইন্টারপোলের মাধ্যমে হাসানিকে আনা যাবে এবং আন্তর্জাতিক চাপ প্রেশার করলে হাসানিকে দিতে বাধ্য হবে। ভারতের জনগণ কিন্তু বোকা না, পশ্চিমবঙ্গের জনগণ বোকা না, তারাও সোচ্চার হবে। কেন একটা খুনিকে তারা এতদিন লাগবে এই এত বড় জঘন্য অপরাধীকে?
তো আমার বিশ্বাস জনগণ রুখে দাঁড়াবে, ভারতের জনগণ। আমরাও প্রতিবাদ জানাবো, হাসিনাকে ফেরত দিতে হবে। তো না দিয়ে উপায় নাই, যে না দেয় আমাদের অনেক কিছু করার আছে। আমাদের কাছে কিন্তু ভারত ধরা, আমাদের অপরাধীকে ভারত রাখে, তার অপরাধীকে আমরা রাখবো। বাট আমি এটা যাইতে চাই না। ভারত তার মানে তার শুভ উদয় হবে। আমার একটু কষ্ট এই 32 নম্বর ভাঙা নিয়ে, সরকারের উচিত ঠিক করে ফেলা। রবি ভাইয়ের বোঝা উচিত, রবি ভাই মুরব্বী মানুষ, শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা দিচ্ছে, এই ভদ্রলোককে সেনাপ্রধান বানায় নাই শেখ মুজিবুর রহমান। প্রথম 3 বছর বানায় নাই, পরেও তারা বানায় নাই। আর তার মেয়ে আইনা কি করছে, তার যে বীরোত্তম খেতাব সেটা ছিনাই নিছে মরণোত্তর। এই বংশের প্রতি মায়া থাকার কোনো অবকাশ নাই, এই 32 নম্বরের প্রতি মায়া থাকার কোনো অবকাশ নাই। আমি কোনো ধ্বংস পছন্দ করি না। আমাদের বিরুদ্ধে পক্ষ হলো আওয়ামী লীগ, তারা চায় জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করে দেওয়ার। আমাদের খুন হয়েছে, আপনাদের তো কেউ হয়নি। আমাকে বাড়িঘর ভাঙছে, আমরা না যায় ভাঙবো, আপনারা ভাঙেন কে? এটা বলছেন না, ঠিক আছে ভাই, আপনারা ভাঙবেন। শেখ হাসিনার রায় হয়েছে, আপনারা সুদা সদন ভাঙবেন। আপনারা 32 নম্বর কি লিখে যান বুঝাবুঝি ক্রিয়েট করে লাভ আছে। ভালো একটা পয়েন্ট আবার দেশে সুদা সদন একটা গুলশান আরেকটা আছে, আমরা খুঁজে বাই করি। না না না, এখন এই যে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট হয় ভাবে ভাঙার মধ্যে ভাঙার মধ্যে কোনো উন্নতি নাই, মানুষ খারাপ ধারণা নেয়। সরকার সেটা দায়িত্ব নেই, সরকার উচিত ছিল ওটা ভেঙে সুন্দর করে বহুতলা বিল্ডিং মানে আহতদের দিয়ে দেওয়া। সেম সুদা সদন, সরকার এলো গর্বর, কাজ করতে চায় না, আমাদের সুযোগ দেয়। আজকে মনে করেন গত 3 দিনে কয়েকজন লোক মারা গেছে আগুনে, মানুষের মেজাজ কেমন ঠিক থাকবে? বাইরে বসে বক্তব্য দেয় আর বেকুব লোক বলে আইসা এই আগুন লাগায়। আর আমাদের ঘর বাড়ি পড়ে মানুষ মারা, 3 জন মানুষ মারাই গেছে, মা বাচ্চা, একটা বাচ্চাটা মা, আরেকজন 3 জন তো মারা গেছে। মায়াটা কোথেকে আসবে হাসিনার প্রতি? আসার তো কোনো স্কোপ নাই। কতটা অনৈতিক হইছে, তার বাবা মারতে সিরাজ শিকদারকে, তার বাবা মারতে 20,000 বিএলএফ ফোর্স, রক্ষী বাহিনী, এরা মারছে আমাদের সেই জাসদের লোকদের, মুক্তিযোদ্ধা। এবং সেই দল, সেই ডিএনএ, মানে শেখ বংশ মানে হলো গিয়া খনি চোর, সোজা কথা। শেখ অর্থ খুনিও চোর। আমি এটাকে কোন রকম ছাড় দিতে রাজি না, বা ধ্বংসাত্মক কার্যক্রম আমি পছন্দ করি না। বিচার হয়েছে, ইনশাল্লাহ আমি মনে করি বিচারের কার্যকর ভূমিকাও পালন করা হবে। সংস্কার, ভাই বললেন সংস্কারের কথা, ভাই সংস্কার শুরুতেই ভুল। সংস্কার করছে কারা, বিপ্লব আনছে কারা? তাদেরকে নিয়ে আমজনতার সাথে বিভাগীয় শহরে কথা বলতেন। সাংবাদিকরা সব জানে, আইনজীবীরা সব জানে। আমজনতার সাথে কথা বলে একটা ফর্মুলেট করে আপনার কাজ করতেন, আপনার করছেন গন্ডগোল। যা হোক আপা, আমরা আশাবাদী যে আমরা আবার ঐক্যে এসে যাবো। আমাদের মূল সমস্যাটা মিটে গেছে, হাসিনার মন কষ্ট শেষ। আমার বিশ্বাস আমরা ভালো জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব। আমরা একে মারবো, ওকে মারবো, এই মারামারি থেকে বেরিয়ে আসবো। রাজনীতি দলের মধ্যে এখনো মারামারি হয়, এখান থেকে আমরা বেরিয়ে আসি, একটা নতুন সূর্যের দেশে আমরা যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপা। জি, আমি আপা আমার একটু কথা আছে। রবি ভাই, ক্যাপ্টেন মজিদ স্বাধীনতার একজন খেতাবদারি লোক। ক্যাপ্টেন মজিদের ভারতের লুকায়া ছিল, লোকটা কাহিনী তার লাশটা পর্যন্ত কবর দিতে দেয় নাই। ক্যাপ্টেন মজিদের লাশটা পর্যন্ত কবর দিতে দেয় নাই এই হাসিনা কম। তারা কতটা ছিল, ওই তুলনায় আমাদের ছেলেরা অনেক ভালো। ধন্যবাদ আপা। জি, মনির ইসলাম রবি ভাই, আমাদের ছেলেরা অনেক ভালো। তাছাড়া এমন একটা উৎসবের দিনে এরকম ভাঙচুর কিছু হতেই পারে, একটা মানে খুশি আর কি, খুশিটা প্রকাশ করার জন্য। তো সেইখানে তো মানে তরুণ সমাজের খুশিটা প্রকাশ তো একটু অন্যরকম হবে। তো সেটাকে আপনি কিভাবে, মানে আপনারা কিভাবে তরুণদের রাজনীতি, তরুণদের মানে চাওয়া পাওয়া, তরুণরাই ধরতে গেলে এটা 5 আগস্টে তরুণরাই ঘটিয়েছে ফ্রন্ট লাইনে থেকে, পেছনে বিএনপি বা জামাত ইসলাম ছিল। কিন্তু সেটাকে আপনারা কেন মানে আজকের উচ্ছ্বাসটাকে এরকম, মানে সেখানে আর্মি, আমার অবশ্য মানে হাসিনুর ভাইকে এটাও ছিল, আর্মি সেখানে কি কন্ট্রোল করতে গিয়েছে নাকি ওইখানে যারা ভাঙবে তাদের সহযোগিতা করতে গিয়েছিল? হাসিনুর ভাই এটা যদি এক লাইনে বলেন, আর্মি মানে কাদেরকে ঠেকাতে গিয়েছিল আর কাদেরকে ইয়ে করতে গিয়েছিল হাসিনুর ভাই? আপা, আর্মি গেছে পরে, পুলিশ ছিল আগে। এই যে ভাঙি হবে, এই গোয়েন্দা তথ্য কি পুলিশের আমাদের গোয়েন্দা কাছে ছিল না? আমার বলেন, আর্মির উপরে আমার বলেন এই গোয়েন্দা রাখার দরকারটা কি? কাজে তো কোনো কাজ করতে পারছে না। পুলিশ কাকে আপনারা একটা মানববন্ধন করে মিছিল করেন, ওইটা ডিজিএফআই ভেঙে দেন। ডিজিএফআই তো প্রধান উপদেষ্টার আন্ডারে, এটা তো সেনাবাহিনীর আন্ডারে না।
ডিজিএফআই এর প্রধান আপনার তরুণ না এটাই তো ভুল। ডিজিএফআই তো সেনাবাহিনী আন্ডার থাকার কথা না। আপনি আছেন, আজিজ ভাই আছে, ওই যে হক ভাই আছে, ওয়াহিদ আছে, সবাই যায় ঘেরাও করেন, যমুনা ঘেরাও করেন। কর্মসূচি ছিল যে আওয়ামী লীগের কর্মসূচি যে শাটডাউন, তারপরে জামাত শিবির বলছে যে তারা রাজপথে থাকবে শাটডাউন ঠেকাতে। তো আর আর্মি পুলিশ আসলে কাকে মানে ইয়েকে জামাতকে সহযোগিতা করে আওয়ামী লীগের শাটডাউন ঠেকিয়েছে, এই কারণে ছিল আর্মি পুলিশ। না 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 আপা, সাহায্য আনার জন্য না, জন্য উশৃঙ্খল কোন রকম চলতেছে তো আপনার টোটালি ওয়ান ইয়ারে আর এআই প্রযুক্তির মাধ্যমে। আওয়ামী লীগ কোথা খুঁজে পাইলেন? এই যে জামাত অপরাধ খোঁজ রাস্তায় আছে, ওরা জুজুর ভয়ের মধ্যে আছে। আওয়ামী লীগ তো রাস্তায় না। কাদেরকে ঠেকাইতে গেল আর কাদের সাথে কাদের মারপিট হলো, এটা একটু ক্লিয়ার হওয়া উচিত মানে আমার মনে হয় যে আমাদের। কারণ আর্মি কাকে ঠেকাতে গেছে, তারপর পুলিশ কাকে ঠেকাতে গেছে, আবার কাদেরকে আমার মানে আমার টেবিল টকের একজনও মারি খেয়ে আসছে রিপোর্ট করতে গিয়ে। তো কে কাকে মারলো ওইখানে, আর কে আইন শৃঙ্খলা বাহিনীর এটা রুটিন ওয়ার্ক, আইন শৃঙ্খলা বাহিনীর এটা রুটিন ওয়ার্ক। তারা যেখানে নয়েজ হবে বা গ্যাদারিং হবে সেখানে তারা যাবে, এটা একটা রুটিন ওয়ার্ক। আমরা আলোচনায় আসি, আলোচনার হলো কনস্ট্রাকটিভ থাকতে হবে। রবি ভাই একটু বলি, ওখানে কয়টা কলেজ দেখেন, সিটি কলেজ, আপনার ঢাকা কলেজ, যথেষ্ট গ্যাদাম করার জন্য। এর মধ্যে ক্ষিপ্ত আছে না লোকজন 32 নম্বরের উপরে, কম নির্যাতিত হয়েছে বাংলাদেশের লোকরা, তো একটু গেছে তো মারামারি লাগবে, এটা অসুবিধা নাই। বাট আমাদের উচিত ছিল পুলিশের কেয়ারফুল হওয়া, ওটাকে একটা আপনার বক্তব্য তো আমরা তো ভাই বক্তব্য সমর্থন করতেছি, আপনারা বোলডোজার নিয়ে গেছেন, আমরা কি করব সেটা আমরা একটু জানাই। জানান ভাই, আপনারা সবাই জানেন মইনুল রোডে যে বাড়িতে আমাদের বেগম খালেদা জিয়া থাকতেন, তাকে সেখান থেকে টেনে হেসড়ে এই যে লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদরা করে দিছে। হাসিনা এসে কি করছে, সে বাড়ির বোলডোজার দিয়ে ভাঙিয়ে সেখানে বহুতল ভবন করছে, এবং বিডিআর এর মিউটিনিতে যে 57 জন আমাদের সেনা অফিসার মারা গেছে তাদের পরিবারের কিন্তু ফ্ল্যাট দিয়ে দিছে। এই ভুল কথা ভাই, একটা ফ্ল্যাটও দেয় নাই, একটা ফ্ল্যাটও দেয় না বিডিআর কাউকে, এটা মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী। এই যে 40 বছর বাড়ি ভাঙছে, এই জন্য 32 নম্বর ভাঙা উচিত, সুতরাং মাটির সাথে ঘুরে দেওয়া উচিত। আমার কথা শুনলে তো আপনি বুঝতে পারবেন আমাদের একটা পরিকল্পনা আছে। মইনুল রোডের বাড়ি ভেঙে দেওয়ার পরে আমাদের দলের একটা পরিকল্পনা আছে, সেটা হলো যে 32 নম্বর হলো 4 বিঘা জমির উপরে 32 নম্বর বাড়িটা 4 বিঘা জমি। আমাদের একটা হিসাব আছে যে এখানে আমরা 10টা বহুতল ভবন করব 22 তলা করে। এই 2400 শহীদ যারা নাকি নিহত হয়েছে তাদের পরিবারকে আমরা ফ্ল্যাট দিব। আলহামদুলিল্লাহ। আর সুদর্শন আমরা ভাঙ্গা সেটার মধ্যে আমরা করব যে 30,000 আমাদের যারা নাকি পঙ্গু হয়েছে, আপনারা দেখবেন মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য একটা রেস্ট ক্যাম্প আছে মোহাম্মদপুরে, এখনো আছে। যুদ্ধে যারা আহত হয়েছিল তারা ওখানে থাকে। আমরা চিন্তা করছি সুদর্শন ভাইয়া 30,000 যে আমাদের এই আমরা যুদ্ধাহত আছে তাদেরকে আমরা রেস্ট ক্যাম্প হিসেবে চিকিৎসা কেন্দ্র বানাইয়া সেখানে ব্যবস্থা করে দিব। তারা সেখানে যেখান থেকে চাকরি বাড়ি করো যাই করো ওখানে এসে থাকতে পারবে। দ্যাট মিনস ওই ধরনের আমরা বিল্ডিং করে দেবো, এগুলো আমাদের একটা পরিকল্পনা। এখন এই যে ভাঙবেন আপনি, পথে কাদির মোল্লা, মতে মুজাহিদ, নতে নিজামি কইয়া এই শাহবাগ চত্বরে বৈশা যিনি নাকি কাদের মোল্লা সাহেবের রায় হয়েছিল যাবজ্জীবন, পুনরায় শাহবাগ করে তাকে ফাঁসির আদেশ দেওয়া হইল, রিভাইভ করলো। যে পরিকল্পনাকারী এই শাহবাগ সৃষ্টির তারই ছাত্র ইমরানের সরকারকে দিয়ে সে এই নাটক সাজাইছে, এবং তারই দল এই লাকি একতারা ছাত্র ইউনিয়ন তাদেরকে দিয়ে সে সেখানে এই গণজাগরণ মঞ্চ বানাইছিল। এখন সেই লোকটা বৈশা আপনাদেরকে বলে আপনারা যাবেন সে বাড়ি জানেন, কষ্টটা হলো এই জায়গায় আমি বাড়ি ভাঙ্গার বিপক্ষে না, আমি পক্ষে। কিন্তু যে লোকটা বলছে সেই লোকটাকে শোনেন, গাজী সালাউদ্দিন যখন জেরুজালেম দখল করছিল
তখন উনি 400 ইমামরা হত্যা করছিল। কেন করছিল জানেন? এই ইমামরা হলো ইহুদিদের পারচেজ করা লোক ছিল, তারা ইমামতির নামে মুসলমানদেরকে ধর্মান্তরিত করত। তা আপনি ওই ধরনের একটা লোকের কথায় আপনি কেন একটা অন্যায় কাজ করবেন? বিবেকের কাছে প্রশ্ন করেন। কারণ আজকে আওয়ামী লীগ যে কত বড় দেউলিয়া হয়ে গেছে সেটা আপনার দেখেন। মোশাররফ ভাই, আমাদের হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন রায় হয়েছিল, আপনাকে জানা আছে, সারা বাংলাদেশে সমস্ত লোকজন বাইরে একটা লোক। সাইদি সাহেব কিন্তু অরিজিনালি কিন্তু জামাতের লোক ছিল না, উনি কিন্তু একজন ওয়াজেনান ছিলেন। উনি একজন তাফসিরের, কোরআনের তাফসিরের প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশে কোরআনের তাফসির শুরু করেছে। তাফসির মাহফিল করতেন লাল দিঘি ময়দানে, 1 মাস ব্যাপী ওনার এই তাফসিরের অনুষ্ঠান। এখন ওনার জন্য 165 জন লোক রক্ত দিছিল, হাসিনা হত্যা করছিল 165 জন সাইদি প্রেমীকে হত্যা করছিল। একজন সাইদির জন্য 165 জন লোক রক্ত দিছে। আর শেখের বেডি হাসিনা মুক্তিযুদ্ধের দাবিদার, ওর ফাঁসির রায় হয়েছে, একটা কুত্তাও ঢাকা শহরে দেয়া যায়। এটা একটা আফসোস করার জন্য একটা লোক খুঁজে পাওয়া যায় না। 75-এ যখন ওর বাপের লেগে আফসোস করার লোক পাইনি, আজকেও ঠিক সেম জিনিসটাই হয়েছে। ওর হলো চাপাবাস, বড় বড় কথা কয়। শুনেন, ওরা মনে করছে যে ওরা সবচেয়ে শক্তিশালী। ফেরাউন 4500 বছর কিন্তু রাজত্ব করছে। যখন ফেরাউন নীল নদের তীরে এসে যখন পানির মধ্যে পড়ছে, তখন বুঝছে যে আমি তো খোদা না। তখন সে বুঝছে যে আমি খোদা না। এই যে তার দম্ভ অহংকার, যখন নীল নদের পানির মধ্যে পড়ছে তখন সে বুঝতে পারছে আমি যা কিছু করছি এগুলি ভুল করছি, অন্যায় করছি। এই শেখ হাসিনাও এই দেশ থেকে পালায় যাওয়ার পরে দিল্লির লুধিয়ানা হাউসে বসে এখন সে ভাবছে যে আমি যা করছি, মুখে উপরে কি কয় জানি না, অন্তরে কয় যে আমি এটা অন্যায় করছি। ওই ফেরাউনের মতো অনুশোচনা করতেছে, কিন্তু এখন অনুশোচনা করে তো লাভ নাই। ফেরাউন মরছে হলো নীল নদের পানির ভিতরে, আর তুমি বলবো হলো ফাঁসির কাস্টের মধ্যে। মাপ নাই, কেউ মাপ করতে পারবে না। আমরা একটা কথা বলছি যে হাসিনাকে আনতে পারবে কিনা। আজকে দেখেন, জয় সেওয়াল ভারতের পররাষ্ট্র মুখপাত্র, উনি কিন্তু হাসিনার রায়ের পরে একটা প্রতিক্রিয়া দিছে। দেখেন, এটা সব জায়গায় আসছে। উনি গণতন্ত্রের কথা বলছে, মানবতার কথা বলছে, অংশীদারত্বের কথা বলছে, বন্ধুত্বের কথা বলছে। এটাতে কিন্তু তার প্রতিক্রিয়া কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া না, এটা পজিটিভ প্রতিক্রিয়া। এই পজিটিভটা কেন হচ্ছে, এটার পেছনে একটা কারণ আছে। এতদিন হাসিনাকে আনার মতো সুযোগ আমাদের ছিল না। হাসিনা বাপে আইন বানিয়ে গেছে, হাসিনা ফাঁসি হয়েছে। হাসিনা আইন বানিয়ে গেছে, হাসিনা বাংলাদেশে আসবে। কিভাবে আসবে? আমাদের দেশে আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়া থাকতেন। এই অনুপ চেটিয়াকে, রাজখোয়াদেরকে বন্দি বিনিময় চুক্তি করছিল শেখ হাসিনা। চুক্তি করে তাদেরকে ভারতের কাছে বুঝাই দিছিল। তার ফলশ্রুতিতে ভারত কি করছিল, আপনাদের এই সিনিয়র কলিগ মেজর মাজের সাহেবরে বাংলাদেশে বুঝাই দিছিল। মনে আছে? তাকে আপিল করার সুযোগও দেয়নি। তারা দিয়ে একটা ভিডিও করেছে, জিয়া রহমান কইছে আমি গুলি করছি, ভিডিও করে ভিডিও আছে। জ্বালা আমাদের আপনাদের চেয়ে কম না, আমরা এগুলো প্রকাশ করি না। ভিডিও করছে, তাকে আপিল করার সুযোগ দেয় হ্যাং করে দিচ্ছে মাজের সাহেবকে, মেজর মাজের। এখন কথাটা হলো, এই যে আপনি যে বন্দি বিনিময় চুক্তি করছেন মিস্টার হাসিনা, এখন আপনাকে তো আপনার চুক্তির কারণেই ভারত ফিরে দিতে বাধ্য। কোনো পথ নাই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আজকে চিঠি দিয়েছে, আবেদন করেছে, আমাদের প্রধান উপদেষ্টা চিঠি দিবে। এই যে বন্দি বিনিময় চুক্তি শেখ হাসিনা করেছে ভারতের সাথে, ওই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে, কারণ যারা শাস্তির যোগ্য, শাস্তি হয়ে গেছে, বিচার হয়েছে, শাস্তি হয়ে গেছে, তাদেরকে দিতে ভারত বাধ্য যদি আমার দেশের নাগরিক হয়। আসাদুজ্জামানও থাকতে পারবে না, শেখ হাসিনাও থাকতে পারবে না, আইন তাই বলে। এই জন্যই আজকে আমাদের প্রশ্নটা হলো যে আপনারা দেখেন, আমরা কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি বারবার বলছে আমি প্রতিহিংসা রাজনীতি করতে চাই না। একটা আলোচনা আমি শুনছি, মামুনুল হক, এই যে শায়েক মামুনুল, সে ম্যাডামরা দেখতে গেছিল এবার কেয়ারে। যাওয়ার পরে সে ওনার সাথে কথা বলতেছে, আর বলতেছে যে ম্যাডাম আপনারা তো মারার জন্যই ইনজেকশন পুশ করছে, এই যে আপনাদের জেলের মধ্যে রাখছে, আপনার ছেলেটা মারা গেছে, আপনার বাড়িতে উচ্ছেদ করে দিছে। মানে সে নেগেটিভ কথাগুলো বলতেছে যে ম্যাডাম কি বলে।
একটা বারও সে 30 মিনিট ছিল মামুনুল হক, একবারও সে হাসিনার নাম উচ্চারণ করা নাই আর নেগেটিভ কোনো কথা বলা নাই। আমরা আমাদের নেত্রী যেটা মনে করে, যেটা বলে, কাজের মাধ্যমে করার চেষ্টা করে, আমি ওই দলটা করি। এই টকশোতে আর ফেসবুকে দল চলে না। দল চালাতে হলে থিঙ্ক ট্যাঙ্ক থাকে, সুন্দর সুষ্ঠুভাবে সুচারুভাবে এগিয়ে যেতে হয়। যে কোনো সময় স্লিপ করলে একজন রাজনৈতিক নেতার কারণে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, একজন জেনারেলের কারণে যুদ্ধে হেরে যায়। এটা প্রবাদ না, এটা হলো উদাহরণ না, এটা প্রবাদ না, উদাহরণ, এটা বাস্তব। যেহেতু আপনারা নিয়মিত বাহিনীতে ছিলেন, একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার বাহিনী পরাজিত হয়ে যাবে। সেহেতু অত্যন্ত সূক্ষ্ম ঠান্ডাভাবে আগে যেতে হবে। দেশটা এখন স্টেবল না। যে কথাই বলি, কে কোথায় থেকে ফেসবুকে কি একটা কয়ে দিল আর আমরা হুড়মুড়ে এসে দিকে পঙ্গপালের মতো দৌড় দিলাম। এটা ন্যাশনের ডেফিনেশন হতে পারে না, জাতির জন্য এটা উদাহরণ হতে পারে না। এটা জাতিকে সবসময় পিছনে টেনে নিয়ে যায়। সেজন্য আমি অনুরোধ করব, এই রায় বাস্তবায়ন হয়ে যাবে এবং হাসিনাও বাংলাদেশে আসবে। হাসিনা নিজেই নিজের মৃত্যু তৈরি করে গেছে, সেই তো তার আসতে পারত। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আমরা চাই যে অন্যায় করেছে সেটা মারকে বলতে হবে। বজলুল হুদাকে নিজের হাতে হাসিনা ঢাকা জেলখানায় ঢুকে বজলুল হুদারে চাকু দিয়ে এখানে এই দৌড়টাকে ঠেলেছিল নিজের হাতে। ও বলছে যে ওরে ফাঁসি দিবি না, ও আমার বাপেরে মারছে, আমি ওরে মারব। ও এই কাজও করছে। আমরা তো করছি যে তারে আদেশ দিছে, গুলি করছে, হিল্লিগে হাসিনার ফাঁসি হচ্ছে। আর হাসিনা নিজেই বজলুল হুদারে ঢাকা জেলখানার মধ্যে যায় নিজে চাকু দিয়ে ওর দৌড়কে ঠেলেছে, এই গলার দৌড়কে ঠেলেছে। বুঝছেন? অনেক কিছুই আছে। এই কোর্টে বিচার না হইলে তো অন্য কোর্টে বিচার হইব। কেমনি বিচার হইব দেখবেন, এত সোজা না। 7.5 বছর সাবেক একজন প্রধানমন্ত্রী, আজকে আওয়ামী লীগের এক লোক একটা পোস্ট দিছে, আমি ওর মধ্যে লিখছি, আমি যে বুঝছেন আমি লিখছি যে শুরুটা তো তোমরা করছো। এই কথা কি তোমাদের মনে ছিল না? সাবেক একজন প্রধানমন্ত্রীকে ঠুনকা একটা কাজে 7.5 বছর জেল কাটাইলে, চিকিৎসা দিলে না। আজকে হাসিনার রায় হয়েছে, তোমরা বলো ক্যাঙ্গারে কোর্ট, তো তোমাদের কোর্টটা কি আছিল? এই যে আমাদের নামে যায়। আজকে যদি এই ছেলেরা রক্ত দিয়া এই হাসিনার বিচারিত না হইতো ভাই, আমাদের এই যে যেটা 3-4 এই যেটাতে হাসিনার রায় হলো, আমাদের প্রত্যেকটা মামলার মধ্যে 1973 সালের সন্ত্রাস দমন আইনের 3(4) ধারায় মামলা রুজু করা হলো। প্রত্যেকটা মামলার মধ্যে আমাকে সবাই ফাঁসি হইত, সবাই ফাঁসি হইত। এখন সেজন্য আমি শেষ করছি, মানে একটু আবেগ আপ্লুত হয়েছে, তো এই জন্য বললাম আর কি, যে যেভাবে আমাদের ছেলেবেলারা আমাদেরকে নিয়ে যেতে চায় না, ওইভাবে আমরা যাবো না। ওরাও আমাদের চেয়ে অনেক বুঝে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, চিটাং থেকে, রাজশাহী থেকে, অনেক জ্ঞানী তার, কিন্তু নিজের গলায় যে রশি করবো এই দাবিটা আদায় করতে পারেনি। ও জুলাই সনদ, আর ওই কিসের জুলাই সনদ? দায় মুক্তি সনদ। 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা যে রাস্তায় থাকলাম, এই হাসিনুর সাহেবরা, আমরা এই যা ঘটনা করছে, 1 নম্বর দাবিটা থাকবে যে এগুলি থেকে আপনাদেরকে দায় মুক্তি দেওয়া হবে। এর নাম হলো জুলাই সনদ। কেটা 2 বার প্রধানমন্ত্রী থাকবে, কেটা 3 বার প্রেসিডেন্ট থাকবে, এটা জুলাই সনদ না, এটা হলো ওরা বাঁচানোর সনদ। এই পোলাপেন বলে লেখাপড়া করছে, এই জ্ঞানটাও মাথার মধ্যে নেই। ধন্যবাদ। জি, প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন, আসলে আজকে আর কোনো প্রশ্ন করার নাই, মানে প্রতিক্রিয়া ছাড়া আর কি। আপা আমি যাবো। মোশাররফ হোসেন আপনার কি সাবজেক্টটা? হ্যাঁ যেতে পারেন। হ্যাঁ ভাই, রবিবার ঢাকা সেনানিবাসে লেখেন শহীদ জিয়া সেনানিবাস, এইটা অন্তত করেন। আমরা শহীদ জিয়া, আমাকে যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর লেখা হয়েছে, আমরা ওইগুলি লিখতে চাই না। লিখে আবার আরেক দলাই আবার বেঁধে আলকাতা দিয়া মুছবো, এটা দরকার নেই। ঢাকা সেনানিবাসে তো নাম নাই। ঢাকা সেনানিবাসে এটাতে আমি রাজি না।
এগুলি দরকার নেই, এগুলি দরকার নেই। আমরা করবো ভাই ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। করেন ভাই, আলহামদুলিল্লাহ ভাই। জি, থ্যাংক ইউ। আমি খুব অল্প সময় কথা বলে শেষ করে দিতে জি আর হাসিনুর ভাই কি খেতে যাচ্ছেন? আসল ভাই আজকে টায়ার আমি কি শুরু করতে পারি? হ্যাঁ প্লিজ আজকে সারাদিন চা লাগা দিল, পিএসসি তে বইয়ে বগর বগর করতে সারাদিন। যে একটু মালা মোশাররফ হোসেনকে কথা আমি বলতে চাই যে বিচারের একটি রায় হয়েছে, তো আল্লাহ তাআলা তো কিছু ক্রিয়া থাকে, আল্লাহ তাআলার কিছু করণীয় থাকে। আল্লাহ তাআলা যা করতে চাইছেন সেটা কিছু কিছু করে আমাদের দেখাচ্ছেন। আমরা যতই আইনের ভাষায় বলি, আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে চিঠি পাঠানো হয়েছে, আবারও পাঠানো হবে ভারত যাতে শেখ হাসিনাকে, কিলার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে দেয়। তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে শেখ হাসিনার এই রায়ের মাধ্যমে যদি ভারতের মোদী সরকার তাকে ফেরত দিতে, আইনের ভিত্তিতে ফেরত দিতে যদি তালবাহনা করে, তাহলে এখন ভারতের মোদীর পক্ষের জনসংখ্যা আর তার বিপক্ষের জনসংখ্যা, এই যে দুইটি ভাগে বিভক্ত হয়েছে। মোদী সরকারের অন্ধ যারা সাপোর্টার, তারা হয়তো শেখ হাসিনাকে মোদী আশ্রয় দিয়েছে, এই জন্য সাপোর্ট দিচ্ছে। কিন্তু ভারতের সিংহভাগ মানুষ, মোদীর বিপক্ষে যারা চলে গিয়েছে, তারা কিন্তু এই মরা লাশ বহন করে বাংলাদেশের সাথে সম্পর্কের যে অবনতি ঘটেছে, যে বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে, এইখান থেকে বাঁচতে চায় ম্যাক্সিমাম জনগণ। এই জন্য ভারতের বিপর্যয় আসতে পারে এই শেখ হাসিনাকে কেন্দ্র করে, নিজেদের মধ্যে ক্লাশ হতে পারে। এটি একটি আমার মন্তব্য। আমি আর দু একটি বিষয় কথা বলতে চাই। তার মধ্যে একটি হলো এই যে বিচার, এই যে রায় হয়েছে, রায়কে কার্যকরী করা এটা আমাদের অপরিহার্য দায়িত্ব মানবতার জীবনের গ্যারান্টির জন্য। আমরা দেখতে পাই সূরা বাকারার মধ্যে 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা খোদাভীতি অর্জনকারী, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য দৃষ্টান্ত উপমা রয়েছে, লেসন রয়েছে। এই কিসাসের মধ্যে, কিসাস কাকে বলে? হত্যার পরিবর্তে হত্যা, দাঁতের পরিবর্তে দাঁত, হাতের পরিবর্তে হাত, মানে এই বিধানটা হলো ইসলামী বিধান, কোরআনিক বিধান, আল্লাহর বিধান। এবং আল্লাহ এখানে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী ব্যক্তিরা, তোমাদের এই কিসাস, এই যে মৃত্যুদণ্ড, হত্যাকারীকে হত্যা বিচারের মাধ্যমে, এটার মধ্যে সাধারণ জনগণের জীবনের নিরাপত্তার গ্যারান্টি রয়েছে, কোরআনের আয়াত থেকে স্পষ্ট। এই জন্য সভ্য সমাজে, সভ্য রাষ্ট্রগুলোতে হত্যার পরিবর্তে হত্যা যেখানে যথার্থভাবে বিচার বেচা কিনা হয় না, সেই রাষ্ট্রগুলোতে কিন্তু মানুষের হত্যা সংখ্যা কমে যায়। বাংলাদেশে কিন্তু এই বিচার ব্যবস্থা বিগত 15.5 বছরে বেচা কেনা হয়েছে। একদিন মরহুম একজন প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, একদিনের তার এক ঘোষণায় 24 জন কিলার যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিল জেলখানায়, তাদেরকে তিনি সাধারণ ক্ষমা করে তাদেরকে বের করে দিলেন। তিনি মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। তাকে এই যে মৃত্যুদণ্ড প্রাপ্ত 24 জনকে বেকসুর খালাস করে দিলেন সাধারণ ক্ষমা দিয়ে, এর কিন্তু বিনিময় তাকে কবরের জগতে পেতে হচ্ছে। এই একটি বিষয়। আরেকটি বিষয়, আমি দু একটি কথা বলবো। জাতির এখন ঐক্যের খুব প্রয়োজন, তারপরেও কিছু কথা না বললেই নয়। আমাদের মাঝে অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন রাজু ভাই বেশ অনেক কথা বলেছেন। তিনি কথা প্রসঙ্গে বলতে যে তিনি বলেছেন যে দেশের বিপর্যয় সৃষ্টি হোক, এটা আমরা চাই না। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে আমি এই যেটা বললাম এটাই তো জাতীয় পার্টির মুখপাত্র, মানে জাতীয়বাদীর কথা। তাহলে তিনি কি জাতীয় পার্টির মুখপাত্র? তিনি কি আসার সময় তার জাতীয় পার্টির চেয়ারম্যান সহ প্রেসিডিয়াম সদস্যদের কাছ থেকে অনুমোদন নিয়ে আসছেন যে আমি এই বলবো? আমরা কিন্তু, আমি দেখি নাই, আপনারা দেখেছেন কিনা আমার মিডিয়াতে আমার নজরে পড়ে নাই যে শেখ হাসিনার এই রায়ের পরে জাতীয় পার্টির জনাব প্রেসিডেন্ট অথবা আরো যারা যারা আছেন তারা কিন্তু কোনো মন্তব্য করেছে কিনা আমার নজরে পড়ে নাই। আমি যদি না যেয়ে দেখে থাকি তাহলে আমার দুর্বলতা এটা। অথচ আজ থেকে 15-20 দিনের মধ্যে আমি কয়েকবার দেখেছি এই ভিডিওটা, যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে দেশের নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। এই কথা কিন্তু জি এম কাদের সাহেব বলেছেন। এটা কিন্তু একেবারে ইউটিউবে একেবারে জাজল্যমান অবস্থায় দিবালোকের মতো স্পষ্ট তার এই স্পিচ রয়েছে। তাহলে আজকে তিনি কি বলবেন?
যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন, অথচ মুজিব কন্যা শেখ হাসিনার ফাঁসির রায় হলো, সারা বাংলাদেশে একজন মানুষও তো তার প্রেমে জীবন দিল না। আর আমার ভাই রবি ভাই বিদগ্ধ মানুষ, তিনি কথা বলেছেন মরহুম সাইদি সাহেবের ব্যাপারে। সাইদি সাহেবের ব্যাপারে উনি বলছেন 65 জন, 165। আসলে মূলত তার ছেলের সাথে আমি একসাথে জেলে গিয়েছিলাম, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসা থেকে বের হয়ে গ্রেফতার হয়েছিলাম শামীম সাইদি আর আমি। আমার কাছে খতিয়ান আছে এবং শামীম সাইদির কাছে আছে। সব মিলিয়ে 5-6 দিনের মধ্যে সাইদি সাহেবের ফাঁসির রায় হওয়ার কারণে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 216 জন নারী পুরুষ ছোট বড় জীবন দিয়েছিল, 216 জন। যাই হোক, এটা আমরা বিতর্কের জন্য বলছি না। তো জাতীয় পার্টির এই ভূমিকা নিয়ে আমাদের খুব দুঃখ হয়। অধ্যাপক সাহেব, আপনিও কি এখনো জাতীয় পার্টিতে অবস্থান করছেন কিনা আমি জানি না। জাতীয় পার্টি একটি দল ছিল মরহুম এরশাদ সাহেবের। এই দলটি দেখেন, বড় গাছের নিচেই কিন্তু কখনো ছোট গাছ কখনো জন্মে না এবং ফল দেয় না, এই কথাটা মনে রাখতে হবে। এবং তিনি বলেছেন 14 সনে জাতীয় পার্টি নির্বাচনে যান নাই, ভালো কথা, যায় নাই। কিন্তু 24 সনে যখন 28-32টি দল নির্বাচন বয়কট করেছে শেখ হাসিনার এই সাজানো এক প্রতারণামূলক নির্বাচন, তখন কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিলেন। যাই হোক, আমি আর বেশি বলতে চাই না। রবি ভাই কিছু কথা বলেছেন, সেই কথাগুলোর মধ্যে যেমন ঘর বাড়ি ভেঙে তারা ভেঙেছে, আমরা ভাঙতে চাই না। ছাত্র জনতা যখন আজ থেকে কয়েক মাস আগে 32 নম্বরের এই ভবনাদি ভেঙে চুরমার করে দিয়েছে বুলডোজার নিয়ে, তার বিরুদ্ধেও কিন্তু জাতীয় পার্টির এই অধ্যাপক ইকবাল সাহেব কথা বলেছেন যে যারা বাইরে আছে তারা উস্কানি দিচ্ছে। আরে বাইরে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা অনেকেই কথা বলেছেন, আমি তাদের নাম বলছি না। আমরা হয়তো বলদ বোকাশোকা মানুষ, এই জন্য বাংলাদেশে অনেকগুলো মামলার ওয়ারেন্টের আসামি থাকার পরেও কিন্তু আপনার প্যানেলে অনেকবার কথা বলেছি বাংলাদেশে থেকে। আমাদের তো দেশের বাইরে যে আশ্রয় নেওয়ার তেমন কোনো জায়গা নেই মনে হয়, এই জন্য ছিলাম। যাই হোক, তো তাদেরকে ইনসাল্ট করে কথা বলা আসলে ঠিক হচ্ছে না। তারাও কিন্তু যুদ্ধ করে, এই যে রবি ভাই তিনিও বাংলাদেশে থেকে কিন্তু যুদ্ধ করেছেন, বাক যুদ্ধ। এবং এই কথাগুলো বলার কারণে জাতির এই ক্রান্তিকালে কয়জন ব্যক্তি কথা বলেছে? 15 থেকে 20 জন লোক কথা বলেছে। সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম মানুষ সাহসী ছিল, মানে প্রেরণা পেয়েছে, বেঁচে থেকে মনে হয় যেন কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে। আমরা জাতিকে এই স্বপ্ন দেখিয়েছিলাম। যাই হোক, এখন আমি নোট করে ফেলেছিলাম। তারপরে এই রবি ভাই বলেছেন যে আমরা যারা শহীদ হয়েছে তাদেরকে ওইখানে বিল্ডিং করে বড় বড় টাওয়ার তৈরি করে তাদেরকে সেখানে একটা করে ফ্ল্যাট দেওয়া হবে। আমি এগুলো নোট করেছিলাম, তা উনি বলে দিয়েছেন। ধন্যবাদ রবি ভাইকে। 32 নম্বরে যেন এই কাজটি যে সরকারই আসুক তারা যেন করে। আর এই সরকার আর যে কয় মাস আছে সেই কয় মাসের মধ্যে মনে হয় উপদেষ্টাদের একটা বৈঠক করে এই ডিসিশনটা নেওয়া দরকার। আর একটা জিনিস মানুষের সামনে পেশ করা দরকার, বিশ্ববাসীর কাছে পেশ করা দরকার যে 32 নম্বরের যে 4 বিঘা একটা বিশাল জায়গা, এই জায়গাগুলো মূলত দলিল পর্চা ডকুমেন্ট এগুলো কার নামে? এই জায়গাগুলো কে বরাদ্দ দিয়েছে, কার নামে আছে? এটা কি বৈধ? শেখ মুজিবের বৈধ জায়গা, শেখ হাসিনার বৈধ জায়গা, শেখ পরিবারের বৈধ জায়গা, না অবৈধভাবে এখানে জোর জবরদখল করে এখানে ছিল? যাই হোক, এই বিষয়টিও কিন্তু জাতি জানতে চায়। যাই হোক, শহীদি পরিবারের জন্য এই ভবন নির্মাণ করা হোক, এটা আমরা একমত পোষণ করছি। শেষকালে আরেকটি আয়াত বলে দিতে চাই। সে আয়াতটি হলো সূরা নমলের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। যখন এই বিপর্যয়কারীরা ক্ষমতার মসনদে আসে তখন তারা কি করে? ওই জনপদে, ওই লোকালয়, ওই দেশে, ওই এলাকায় তারা বিপর্যয় সৃষ্টি করে। আফসাদুহা, বিপর্যয় সৃষ্টি করে, গোলযোগ, মারামারি, কাটাকাটি, ফেতনা এগুলো সৃষ্টি করে। ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। আর তখন তারা ওখানে সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত করে। আমরা আমাদের মতো মানুষেরা আমরাও কিন্তু 22-24 দিন ধরে জেলখানায় মানে জেলখানা থেকে আপনার কোর্টে ডান্ডাবেরি পড়ে আসতে হয়েছে। অথচ আমরা তখন একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, মিডিয়াতে কথা বলি। তো এই সময়গুলোতে যখন বিপর্যয় ঘটেছিল তখন কিন্তু এই প্রফেসর বা অধ্যাপক ইকবাল সাহেবরা কোনো কথা বলেন নাই, ওনার দল থেকে কোনো কথা বলেন না। ওইটা বিপর্যয় না, ওটা মৌলবাদীদের উপর নিপীড়ন হয়েছে, আলেমুলামাদের উপর নিপীড়ন হয়েছে, ওইটা বিপর্যয় না। এখন আপনি পরে বলেন, আপনি পরে কথা বলেন। আপনি জাতীয় পার্টিতে আছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম, অতএব আপনাদের লজ্জা করা উচিত চ্যানেলে এসে কথা বলার। নিয়ে কথা বলেন আর আমার কথা ঢুকতেছেন, লজ্জা থাকা উচিত কথা বলার জন্য। আপনারা যত সুবিধা ভোগ করেছেন সেটা থেকে পরে বলেন। আমার পরে আপনি টাইম নেন, টাইম নিয়ে কথা বলেন। আপনি আমার পরে টাইম নিয়ে কথা বলেন। আপনার বাড়ি কোনটা? আপনি কোন বাড়ি করেন? আপনার বাড়ি কোথায়? আপনার কে জিজ্ঞেস করার অধিকার দিয়েছে আমার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? লিখেছেন জাতীয় পার্টির পরিচয় দেন, লজ্জা করে না? আপনাদের আগে গ্রেফতার করা উচিত ছিল এই সরকারে।
জিএম কাদেরকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি এবং শেখ হাসিনার এই মই হিসেবে ব্যবহার করে যারা শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তাদেরকে এখন গ্রেফতার করা দরকার। বিপর্যয় দেখেন, ছেলেরা এখন তাদের রক্ত ঝরেছে। আজকে দেখেছেন রায় দেওয়ার সময় কতগুলো ছেলে পা হারা ছিল, চোখ হারা ছিল, তারা যে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাশে দাঁড়িয়েছিল। কথা বলবেন না প্লিজ, কথা বলতে দেন, তারপরে আপনি সময় নিয়ে কথা বলেন। বিবেকে আপনাদের বিবেক বোতা হয়ে গিয়েছে, বিবেকে তালাবদ্ধ হয়ে গেছে, এই জন্য কথা বলেন। এখন বিপর্যয় আপনাদের নজরে পড়ে। আর 15 বছর 6 মাস 28 দিন মানুষের উপর নিপীড়ন নির্যাতন একটা বদ্ধভূমিতে পরিণত করেছেন। সেখানে আপনারা মদতপুষ্ট। আবার সেই দলের জন্য আপনার চেয়ারম্যান বলতেছে যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে না দিলে এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। 24 সনে যখন 28টি দল বিএনপি জামাত সহ ইসলামী সমস্ত দল নির্বাচন বর্জন করেছে, তখন আপনারা নির্বাচন করেছেন, ওইটা বৈধ হলো কি করে? এটা জবাব দেন জাতির সামনে। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আমার আলোচনা এখানে শেষ করি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমি বিশ্বাস করি শেখ হাসিনার এমন হতে পারে বাংলাদেশে এসে যদি তার ফাঁসি কার্যক্রম বা ফাঁসিকে কার্যকরী করা সম্ভব না হয়, তাহলে তার যতদিন সে বেঁচে থাকে সে ইন্ডিয়ায় থেকে বেঁচে থাকবে। সে ক্যান্সারে আক্রান্ত হবে, মহামারীতে আক্রান্ত হবে, বিছানায় শুয়ে থাকবে, বিছানায় পায়খানা পেশাব করবে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের অপরাধ সে বাংলাদেশে করে গেছে। এই জন্য আল্লাহর গজব নাজিল হয়েছে তার উপরে, যে তার মতো তার বাবা তৈরি করা মানে মৌলানা ভাসানী তৈরি করা বর্ণাঢ্য আওয়ামী লীগকে সে বিলীন করে দিয়ে গেছে, নৌকা তলিয়ে দিয়ে সেই দলটাকে শেষ করে দিয়ে গেছে। এই জন্য তার পক্ষে একটা মানুষ ময়দানে নামে নাই, একজন মানুষ বুকে রক্ত দেয় নাই, এবং আগামী দিনে কেউ কথা বলবে না তার পক্ষে। আরেকটি আয়াত বলে আমি শেষ করে দিতে চাই, সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, একটু শেষ করি, আমি আধা মিনিটে শেষ করি। আল্লাহ তাআলা সেখানে বলেছেন ওয়া হারামুন আলা ক্বরিয়াতিনা আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। আমি এ ধরনের ফ্যাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারীদের যাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি কখনো তাদেরকে আর ফিরে আসতে দিই না। সূরা আম্বিয়া 95 নম্বর আয়াত। বাসায় যে তাফসীর ইবনে কাসির সহ যেগুলো তাফসীর পড়ে দেখেন, আপনারা যারা শুনতেছেন, যারা আমাদের প্যানেলে নেই শ্রোতারা পড়ে দেখেন। অতএব এই বিপর্যয় সৃষ্টিকারী যারা এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে, পালিয়ে চলে গেছে, এত বর্ণাঢ্য একটা রাজনৈতিক দল, এবং শেখ পরিবারের একজন শুকনা ছেলে অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে কারা? বিরোধী মন্ত্রীরা। অতএব এই দল আর কোন সময় ফিরে আসবে? এটা আদর্শ বিচ্যুত একটি দল, কিন্তু আদর্শিক দল যারা এবং জীবন বাজি রেখে যারা আদর্শ প্রতিষ্ঠা করতে চায় সেই দল কিন্তু টিকে থাকে। দেখেন জিয়াউর রহমান চলে গেছে, তিনি একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, এই জন্য তার দল এখনো ঠিক আছে। আদর্শচ্যুত হলে যুগে যুগে এরকম দলদেরকে আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছে। এর নজির নমরুদ, ফিরাউন সহ অনেকেই রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। জি আপা একটু বলতো, আমি জানতে চাইছিলাম প্রিন্সিপাল সাহেবের দল কোনটা, আর উনি 24 না বললেন 2018 সাল নির্বাচন কারা কারা করছিল সেটা ভুলে গেছেন। আর বিশেষ করে পার্লামেন্টে জিএম কাদের সাহেব এটা অন রেকর্ড রয়েছে, স্পষ্ট বলেছে ছাত্রদের দাবির পক্ষে, এবং স্পষ্ট বলেছে এটা স্বৈরতান্ত্রিক হচ্ছে। কথা বলছি, কথাগুলো সেভাবে শোনেন, শেখ হাসিনা শোনে নাই। আমার কথা দরকার ছিল কথা বলার, সেটা জিএম কাদের উনি ওয়ার্ক আউট করছিলেন, কথা শুনেন নাই? একটা দল ছেড়ে দেশ ছেড়ে পালায় চলে গেছে, সেই দলের জন্য উনি মায়া কান্না করে তাদেরকে নির্বাচন আনার জন্য ব্যস্ত হয়ে গেছে। আপনি এখনো ডিফেন্ড করে কথা বলছেন, আবারও কথা বলছেন, আপনি একজন অধ্যাপক মানুষ। আমি জাতীয় পার্টি ডিফেন্ড তো করবোই। আপনার পার্টি কোনটা সেটা বলেন না একটু। দল কেন, আমার কোন পার্টি সেটা আপনার এত প্রয়োজন নেই। আমি কোন ভাষায় কথা বলছি সেখান থেকে বুঝে নেন। দল কেন, দলদার যারা তারা এই ভাষায় কথা বলে। আপনার ভাষা আমি বুঝছি, এত উত্তেজিত হবেন না। আপনারাই 107 জন ক্ষমতা ছিল, ওই 107 এটিসি নির্বাচন করছেন। বিএনপি শুধু যায় নাই, আওয়ামী লীগ সহ জামাত সব দল গেছিল, এই 18 তো সবাই গেছেন। আমি যেটা বলছি যে নির্বাচন বানচাল করার জন্য অহেতুক চেষ্টা করতেছে, যেটা আমার না, এটা বিএনপির মুখপাত্র সবাই বলতেছে, আমার কথা পাইছো না। এখন মূল কথা হচ্ছে যে ইউনূস সাহেব আসার পর 5 মাসের মধ্যে এই সমস্যা সমাধান ছিল। সংস্কার করার জন্য 14 মাস লাগে না। আলিরাজ সাহেবকে এমডি টানতে হয় না, উনি তো এমডি চলে গেছেন। আপনার দলকে ডেকে সংস্কারের জন্য ডেকে নিয়ে গেলে সংস্কার খুব তাড়াতাড়ি হয়ে যেত, এটাই জাতি মনে করে। সমস্যা নাই। আমি প্রথমে বলছি যে আওয়ামী লীগ সহ অপরাপর যে দলগুলো ছিল তাদের বাদ দিয়া, সেটা আমিও ছিলাম। আমি কি বলছি মনে হবে শোনেন নাই? বলছি শেখ হাসিনার দল 14 দল সহ সবাইকে বাদ দিয়া যদি ইউনূস সাহেব রাউন্ড টেবিল বসতেন, 7 থেকে 10 দিনের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব।
এবং এই সংস্কার শেষ না করার কারণেই যারা ছাত্র রক্ত দিল তারা আজকে কোথায়, এবং তাদের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে। এনসিপির যে সম্ভাবনা ছিল, আপনার কথার পরে আমি যদি আবার 3 মিনিট কথা বলি তা আপনি আবার বিতর্কিত হবেন। অতএব এত কনক্লুশন দেওয়া দরকার নাই। আপনারা 24 সনের 7 জানুয়ারি নির্বাচনে কেন গেছিলেন জাতি জানতে চাই। বিএনপি যায় নাই, জামাত যায় নাই, খেলাফত যায় নাই, ইসলামী আন্দোলন যায় নাই, গণঅধিকার যায় নাই, এবি পার্টি যায় নাই, কেউ যায়নি। আপনারা কেন গেছিলেন? আমার বিদায় দেন, আমার লোকজন আসছে, কথা বলবো, আমি যাইবে। সাথীশ ভাই সংক্ষেপে শেষ করবেন কয়েকটা পয়েন্ট বলে। আর একটু জোরে বলবেন, আপনার কথাটা কম শোনা যায়। আচ্ছা আচ্ছা, প্রতিদিন আমি কম টাইম পাই, যাই অসুবিধা নাই, নেক্সট টাইম আমাকে বেশি টাইম দিবেন। তো আমি বলতে চাচ্ছি আমি কোনো রাজনৈতিক দলের না, ওনারা হয়তো জানেন না, রবি ভাই জানেন। তো আমি বলতে চাই যে প্রতিটা দল এখন দেশের জন্য সহনশীলতা প্রদর্শন করবেন এবং যার যার দলকে কন্ট্রোল করবেন, যাতে সুস্থ পরিবেশ দেশে বজায় থাকে এবং আমরা যাতে সামনের দিকে আগাতে পারি। নির্বাচনের জন্য যাতে প্রস্তুতি সরকার নিতে পারে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে পারে, যেহেতু আপনাদের নির্বাচন দরকার। আচ্ছা, মানুষের দরকার কিনা জানি না, বাট রাজনৈতিক দলগুলোর জন্য দরকার। এটা এক। আরেকটা হচ্ছে যে আমি এই রাজু ভাইকে শ্রদ্ধা জানিয়েই বলছি, আমি আপনার পার্টিকে ব্যান করার জন্য আবেদন সরকারের কাছে আগেও করেছি, এখনো এই অনুষ্ঠানের মাধ্যমে করছি। জিএম কাদের সাহেব ওই পার থেকে এসে বলেন বলা যাবে না, তাহলে তুমি তো আমার দলে, আমার দেশের নেতা না, আমার দেশের রাজনীতি করো না, ওটা অন রেকর্ড। আচ্ছা, সংসদে আপনি কি বলেছেন না বলেছেন সেটা আইওয়াস, বাস্তবে আপনি এই হাসিনাকে আপনারা সহযোগিতা করেছেন এবং ক্রিম খেয়েছেন। গত 15 বছর মাখন কিন্তু ঠিকই খাইছেন, কেউ পদত্যাগ করেন নাই সংসদ থেকে এবং জোরালো কোনো আন্দোলনও করেন নাই, জনগণের কাতারে চলেও আসেন নাই। সো পাপি, আপনাদের দলের কেন এখন পর্যন্ত কয়েকজনকে, বা অ্যাটলিস্ট সবাই না, কিছু তো দোষী আছে, তাহলে তাদেরকে কেন আইনের আওতায় আনা হয়নি? এটা সরকারের প্রতি আমার প্রশ্ন। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং এই জাতীয় পার্টিকে, জিএম কাদেরের জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আবেদন এখন এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবার জোরালোভাবে জানাচ্ছি। অতীতেও আমি শাহবাগে আমি 2 বার জানিয়েছি, প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় আমি জানিয়েছি, এখন আবার আমি জানাচ্ছি। আর তারপরেও জাতীয় পার্টির যদি ভালোরা থাকেন, কাজ রাজনীতি করেন, ভালোভাবে করবেন, এটাই আমি আশা করি। আর বর্তমানে আমি চাই সবগুলা রাজনৈতিক দল সহনশীলতার পরিচয় দেয়। দেশটা আমাদের, দেশটা ইউনুস সাহেবের সম্পত্তি না। আর ইউনুস করে খালি সারাদিন ফেনা তুললে হবে না। তো আপনারা কি করছেন 54 বছর? ইউনুস তো আসছে কয়েক মাস, 15 মাস, তাও আবার ছাত্র জনতা এনে বসাইছে। ইউনুসের নামটা না গেয়া উপদেষ্টারা যারা ভুল ত্রুটি করছে তাদেরটা তুলে ধরুন, অবশ্যই তুলে ধরুন। উপদেষ্টারা যদি প্যান্ট খুলতে হয় খুলে ফেলেন। আমি তো 14 বার খুলি দিনের মধ্যে, আমি টকশোতে খুলি, প্রেস ক্লাবে খুলি, বিভিন্ন সব জায়গায়। ভুল যে করবে তাকে অবশ্যই বলতে হবে। বস্ত্রহরণ পালা শুরু করে, ফেরেস্তা না তো, দেশের জন্য কারোর সাথে খাতির নাই, সোজা কথা। অতএব স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ মানে কয়েক ডজন বার আমি চাইছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ওটা আমারই বস ছিলেন এফডিতে, কয়েক ডজন বার। এই রবি ভাইয়ের সাথে এই অনুষ্ঠানে আমি বলছি, প্রেস ক্লাবে তো শাহবাগে অহরহ আমি বলছি। তাকে আমি তো ছাড় দেই না তাকে, সেটা আমারই বস ছিলেন এফডিতে, আমারই বস ছিলেন, আমি তো তাকে ছাড় দেই নেই। আবার যদি উনি সামনে আসে, হ্যাঁ সিনিয়র, সালাম দিব, বাট রাষ্ট্রের ব্যাপারে, দেশের ব্যাপারে নো। আমি ট্যাক্স দেই, উনি আমার ট্যাক্সের পাশে ওই চেয়ারে বসে আছে। আমি রক্ত দিছি, আমার রক্ত হাজারো রক্তের বিনিময়ে, 2000 শহীদের বিনিময়, রক্তের বিনিময়, পঙ্গুত্বের বিনিময় 35,000, উনি ওই চেয়ারে বসে আছেন। ওনাকে ধোলাই করা আমার জন্য ফরজ, ওনাকে সম্মান না, এখানে সম্মানের কোনো ব্যাপারটা। আপনি ডিউটি করবেন ঠিক মতো অথবা করবেন না, না পারলে ছেড়ে দেন, অতএব নো মার্সি। আমি জাতীয় পার্টির কে ব্যান করার জন্য এই অনুষ্ঠানের মধ্যে জোরালোভাবে, আপনি মাইক করার কিছু নাই, এটা ব্যক্তিগতভাবে না, আপনার জাতীয় পার্টি আপনার ব্যক্তিগত সম্পত্তি না, এটাকে ব্যান করার জন্য আপনার সামনেই আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো দলের প্রতি আমার এটাই আবেদন, ভাই দেশটা আমাদের সবার, সবাই সবার দলের কর্মীদেরকে একটু সহনশীল ভাবে রাখেন এবং নিজেরা দলের মধ্যে প্রস্তুতি নেন, নির্বাচনের জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করেন, ভালো কাজ করেন, মানুষের কাছে যান, যাতে মানুষ আপনাদেরকে ভোট দেয়। কে আসবে কে যাবে সেটা কথা না, কে জিতবে সেটা পরের কথা, জনগণ যাকে চায়। বাট জনগণের কাছে আপনারা যান, মানুষকে হেল্প করেন, নিজেদেরকে হেল্প করেন, দলকে গঠন করেন, দলের মধ্যে গণতন্ত্রের চর্চাটা করেন। মুখে শুধু গণতন্ত্র গণতন্ত্র বলে ফেনা তুললে নির্বাচন মানেই গণতন্ত্র না। 300 সিটে বসলাম মানে লাইসেন্স দিলাম, তারপরে তো শোষণ করা শুরু করেন। এইটা যাতে আগামীতে না হয়,
তাহলে কিন্তু 5ই আগস্ট আবার পুনরাবৃত্তি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, গতকাল স্বৈরাচার শেখ হাসিনা গত 16টি বছর যেভাবে নিপীড়ন, নির্যাতন, মানুষের উপর অত্যাচার চালিয়েছে, গুম খুমের ব্যবসা চালিয়েছে, তার বিচার হয়েছে 5ই আগস্ট। গত বছর 5ই আগস্টে পালিয়ে যাওয়ার পরেই মানুষ ধরে নিয়েছিল যে তার বিচার হবে। আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং তৈরি করেছিলেন, যেখানে বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, তারই বানানো আদালতে তারই রায় প্রকাশ হয়েছে গতকাল এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা, তাকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে বিএনপি ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক, আসবেই বিএনপি, কারণ বিএনপি বড় একটি রাজনৈতিক দল। বিএনপি ছাড়া কে ক্ষমতায় আসবে এই মুহূর্তে? জামাতের অনুসারী যারা, তারা বাড়ছে, কথা ঠিক, যে জামাতের অনুসারী দিন দিন বেড়ে চলছে এবং তারা হয়তো একসময় বিশাল আকার ধারণ করবে। কিন্তু এইবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটা বলার অপেক্ষা রাখে না। তারা এই যে শেখ হাসিনার বিচার, এই বিচার কি প্রক্রিয়াধীন রাখবে নাকি বাতিল করে দেবে? ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্যটি ব্যাপক পরিমাণে আলোচনার সমালোচনা তৈরি করেছে, ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল তার বক্তব্য, যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যতগুলো মামলা রয়েছে তাদের মামলাগুলো তুলে নেওয়া হবে, এরকম বক্তব্য আমরা শুনেছি, যা অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগের সময়ে ব্যাপকভাবে তারাও নির্যাতিত হয়েছে, সবগুলো দল নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কথা বলার স্বাধীনতা থেকে শুরু করে সব মানুষকে আসলে এক করে রেখেছিল এই আওয়ামী লীগের বিচার হবে, এটাই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। মানুষের যাদের আসলে সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, তারা বুঝতে পারছে যে কি হারিয়েছে তারা শেখ হাসিনার সময়ে। আর যাদের কিছুই হয়নি তারা তো বুঝবে না, তারা স্বাভাবিকভাবেই তাদেরকে ক্ষমা করে দিবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং শেখ হাসিনার বিচার নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত, সামনে দেশের পরিস্থিতি নিয়ে, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।